হয়তো আর কিছুক্ষণই বাঁচবো আমি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। মাথা থেকে অঝোর ধারায় রক্ত বের হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে প্রিয়জনদের মুখগুলো। একটা ভুলের জন্য আমায় এত কষ্ট দিল, এত অবহেলা করলো তারা। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। তবে অবশেষে আমি চির শান্তিতে ঘুমাতে চললাম। ভালো থেকো তোমরা। অতীতে যা ঘটেছিল, ঘুম ভাঙে এক বালতি পানির কল্যাণে, এটা আমার বোনের তৈরি অব্যর্থ টোটকা। যাই হোক, এখন তো আর শুয়ে থাকা যায় না। আমার এই অবস্থা দেখে ৩২ পাটি দাঁত বের করে হাসছে আদিবা, আর বলল, জলদি নিচে আয়, ফ্রেশ হয়ে নিয়ে। আর কি, চলে গেলাম ওয়াশরুমে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আশিক, বাবা মায়ের একমাত্র বখাটে ছেলে। আর আদিবা হলো আমার যমজ বোন। তবে আমি তাকে আমার আপু বানিয়ে নিয়েছি, আর সেও আমাকে তার বড় ভাইয়া বানিয়ে রাখছে। আমরা দুজনেই এবার অনার্স লাস্ট ইয়ারে। পড়াশোনায় অত ভালো নই আমি। আদিবার খাতা কপি করেই এই পর্যন্ত এসেছি। তবে এমনি এমনি নয়, আমার আপুটা প্রচণ্ড ঘুষখোর। আমাকে তার জন্য প্রতিদিন চকলেট, আইসক্রিম, ফুচকা কিনতে হয়। যাই হোক, এবার নিচে যেতে হবে। কি রে, তোর এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? না মা, তোমার ছেলে তো সারা রাত চুরি করছিল, তাই হয়তো ঘুম ভাঙতে সময় লেগে গেছে। দেখো আদি বাপু, একদম ভালো হবে না কিন্তু। এই, তুই আমার বড় হয়ে আমাকে আপু বলছিস কেন ভাইয়া? তোরা থামবি? মা, বলো না, আমাদের মধ্যে কে বড়? বেশি বকর বকর না করে নাস্তা করে কলেজে যা। এরপর আমরা বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। আমাকে কলেজের সবাই সম্মান করে, কারণ আমার নিজের একটা গ্রুপ আছে, একটু বখাটে টাইপের। এই জন্য আমার বোনকে বিরক্ত করার সাহস করা হয় না। এতে আমার বোন একটু আমার প্রতি বিরক্ত। যাই হোক, আমার বোনকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলাম অন্য একজনকে বিরক্ত করতে। তার নাম হলো আখি। অসম্ভব সুন্দরী, আমাদের অফিসের ম্যানেজারের মেয়ে। এবার অনার্স প্রথম বর্ষে। 3 বছর ধরে পিছনে পড়ে আছি, কিন্তু এই মেয়ে আমাকে দেখতেই পারে না। 3 বছরে আখিকে কতবার প্রপোজ করেছি তার হিসেব নেই। প্রত্যেকবারই থাপ্পড়, গালি আর জুতাও ছুঁড়েছে অনেকবার। কিন্তু তারপরও আখির পিছু ছাড়িনি। বড্ড ভালোবাসি যে। কেন বুঝে না মেয়েটা? কেমন আছো আখি? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আবার আইসস? তোকে না বললাম আমার সামনে আসবি না? তখনই আশিক তাকে হাঁটু ভেঙে বসে আবারও প্রপোজ করে। আকি ঘুরে আশিককে থাপ্পড় মারতে যাবে, দেখেই তো আশিক নেই। সামনে চেয়ে দেখে আশিক কোথাও যেন যাচ্ছে। যাক, ভালো হলো, হাপড়টা বিদায় হয়েছে। দেখলাম আবিরাকে। খুবই অবাক হলাম। এই বইয়ের পোকাটা কলেজে রেখে এখানে কি করছে? একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ছেলের সাথে আমার বোনের কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে ছেলেটা আমার বোনকে থাপ্পড় মেরে দিল। আমার মাথায় রক্ত উঠে যায়। আমার আদরের বোনকে থাপ্পড় মারা! দৌড়ে ওখানে পৌঁছালাম। গিয়ে ছেলেটার কলার ধরে ঘুষি মারতে যাব, আদিবা আমার হাত ধরে ফেলে। ভাই, ওকে ছেড়ে দে। ওর সাহস হয় কি করে তোকে থাপ্পড় মারার? কে ও? ও আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড আছে? আর ও তোকে থাপ্পড় মারলো কেন? আমাদের 4 বছরের রিলেশনশিপ, কিন্তু আজকাল ও আমাকে এড়িয়ে চলে। ফোন দিলে ফোন ধরে না, ফেসবুকেও কোনো খবর নেই, যোগাযোগও করে না। পরে আমার বান্ধবী থেকে জানতে পারি ওর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আজকে এই বিষয়ে কথা কাটাকাটি করার সময় ও আমাকে থাপ্পড় মারে। ও আমাকে ঠকিয়েছে ভাই। তাহলে ওকে বাঁচালি কেন? মেরে তক্তা বানিয়ে দিতাম। ভাই, আমি ওকে খুব ভালোবাসি। কেন করলো আমার সাথে এরকম? আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি কান্না করে দিলাম, কারণ আমি আমার বোনের কান্না সহ্য করতে পারি না। চল, আগে বাড়ি চল, পরে দেখছি ছেলেটাকে। তারপর আমরা বাড়ি চলে আসি। মা আমাদের একসাথে দেখে খুবই অবাক হলো, কারণ আমি কখনো রাতের আগে বাড়ি ফিরি না। মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু আমি কিছু বললাম না।
বললাম, আপুই নিয়ে এলো, কি কাজ নাকি আছে। তারপর আমি আপুকে তার রুমে দিয়ে আসি। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে গিয়ে আপুর রুমে যাই। গিয়ে দেখি আপু বালিশে মুখ গুজে কান্না করছে। আমি ওর মাথায় হাত রাখতেই আপু মাথা তুলল। আপুকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমার বোনকে কখনো এতটা কাঁদতে দেখিনি। আমি আপুর রুম থেকে চলে আসি। এরপর আমার ছেলেদের দিয়ে ওই ছেলেটাকে ধরে আনি আর নিজের হাতে ইচ্ছে মতো পিটাই। তারপর হাসপাতালে ভর্তি করাই। তখনই দেখি আপু হাসপাতালে আসলো। এসেই আমাকে থাপ্পড় মারা শুরু করে দিল আর বলতে বলতে লাগলো, তুই ওকে মারলি কেন? তখনই হাসপাতালে ছেলেটির পরিবার আসলো। তখনই একটি মেয়ে এসে যা বলল তাতে আপু আর আমি দুজনেই অবাক হয়ে যাই। মেয়েটি নাকি ছেলেটার বউ। আপু বুঝতে পারলো ছেলেটা তাকে প্রথম থেকেই ঠকিয়ে এসেছে। আপু দৌড়ে ওখানে বেরিয়ে যায়। আমিও আপুর পিছু নিলাম। বাড়িতে এসে আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর ছাদে গিয়ে আপুকে পেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। আমিও আপুর সাথে কাঁদতে কাঁদতে বললাম, আপু, তুই এই ছেলেটার জন্য কাঁদছিস? দেখিস, তোকে ওই ছেলের 1000 গুণ ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব, যে তোকে খুব ভালোবাসবে। সেটা তো বুঝলাম, কিন্তু আমার ভাইয়াটা কাঁদছে কেন? আমার বোন কাঁদছে বলে তাই। কই, আমি তো কাঁদছি না। এরপর আমি আদিবাকে নিজের হাতে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। খুব কষ্ট পেয়েছে মেয়েটা। এরপর আমি বাইরে এসে দেখি মা বাবা দাঁড়িয়ে আছে। তখন আমি তাদেরকে সবকিছু খুলে বলি। তখন বাবা বলে, অনার্স পরীক্ষার পর মেয়েটার বিয়ে দিয়ে দেব, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোনো ভালো ছেলেকে চিনো নাকি? হ্যাঁ, আমার অফিসেই কাজ করে, ছেলেটা খুবই ভালো। এরপর আমি আর আপু দুজনেই ছেলেটার সাথে দেখা করি। ছেলেটা একটু ভীত টাইপের, তবে আপুর নাকি পছন্দ হয়েছে। আমার মনে হয় সব মেয়েরা এটাই চায়, যাতে বিয়ের পর স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। তবে আমারও ভালো লেগেছে এই জন্য যে ছেলেটা এতিম সম্পর্কের মূল্য বুঝবে। বিয়ের পর আপুকে নিয়ে আমাদের বাড়িতেই থাকবে, সব সময় আপু আমাদের সাথে থাকবে। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় আর সেই সাথে ধুমধাম করে আপুর বিয়েটা হয়ে যায়। সবাই খুবই খুশি। কিন্তু তখন একটা ফোন আমার পুরো জীবনটাই বদলে দিল, সেই সাথে আমার পরিবারেরও। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে আমার বন্ধু নিলয় বলল, আকি নাকি অন্য একটা ছেলের সাথে আছে। ছেলেটা নাকি আকির বয়ফ্রেন্ড। শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। আকি আমার ছাড়া আর কারো হতে পারে না। আকি আমার সাথে এমনটা করতে পারে না। আজকে এর একটা বিহিত করতে হবে। তাই জলদি আমি নিলয়ের দেওয়া ঠিকানায় পৌঁছে যাই। কিন্তু ওইখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার রাগ চরমে। মাথায় রক্ত উঠে গেছে। এই ছেলেটা সারা তো দেখছি কুকুরের লেজ। এত মার খাওয়ার পরও লুচ্চমো গেল না। এই হারামিকে আজ মেরেই ফেলবো। আসলে এই ছেলেটাই হচ্ছে আমার আপুর এক্স। প্রথমে তো আমার বোনকে ঠকিয়েছে হারামিটা, এবার আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে। কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে বেটাকে ইচ্ছে মতো আরো দোলাই দিতে লাগলাম। শালা মায়ের খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবার আমি কি করতে লাগলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। ঘুরে তাকাতেই দেখি আখি আমাকে বাড়িটা মেরেই ছেলেটার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, আদি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আমি বললাম, আখি, তুমি ভুল করছো। তুমি ভুল লোককে ভালোবেসেছো। এই কুত্তার বাচ্চা তোমার ভালোবাসার যোগ্য না। এ একটা ঠকবাজ। এই ছেলেটা আমার বউ। আরে জানি জানি, তোর বোন তো একটা বেশ্যা। সে আবিরকে নিজের যৌবনের জ্বালা মেটানোর জন্য ব্যবহার করেছে। তুইও তোর বোনের মতোই একটা লুচ্চা ইতর বদমাইশ। আমার মনে হয় তোর বাবা মাও ওরকম ছিল। আরে ভালো মানুষের ঘরেই তো ভালো মানুষ হয়। তোরা তো চিৎকার করে কথাগুলো বলল। এবার রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমার কানে কানে বারবার আখির কথাগুলো ভাসতে লাগলো।
আমাকে কিছু বললে আমার কিছু আসতে যেত না, কিন্তু আখি আমার বোনকে নিয়ে এত খারাপ কথা কি করে বলল? আমার মা বাবাকে যা নয় তাই বলছে। আমি তখন রেগে গিয়ে আখির গালে থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড়টা এতটা জোরে মেরেছি যে আখির কান দিয়ে রক্ত বেরিয়ে এলো আর সে নিচে পড়ে গেল। তখন আমি ওর চুলের মুঠি ধরে উঠালাম। কি বললি তুই? তোর সাহস তো কম না? আমাকে যা বলেছিস বলেছিস, কিন্তু পরিবারকে নিয়ে এত খারাপ কথা বলার তোর সাহস কি করে হলো? এই বলে আরেকটা চড় মারলাম। তারপর আবার চুলের মুঠি ধরে উঠিয়ে বললাম, আজকে তোর সব তেজ আমি মিটিয়ে দেব। তোর এমন অবস্থা করব যে সারা জীবনেও ভুলতে পারবি না। তারপর আমি আকিকে ওখান থেকে তুলে নিয়ে একটা ফ্ল্যাটে আসি আর ওই আদির বাচ্চাকে আমার লোকদের হাতে দিয়ে আসি। আমার রাগ এখনো এতটুকু কমেনি, বরং আকিকে দেখে আরো 1000 গুণ বেড়ে গেলাম। আকি ভয় থরথর করে কাঁপছে, আমার কাছে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আকির এখনকার কোনো কথাই আমার কানে পৌঁছালো না। আমার কানে সেই কথাগুলোই বাজছে। এবার আমি আকির দুহাত ধরে দেয়ালের সাথে চেপে ধরি। এবার আকি চিৎকার করতে লাগলো, কিন্তু আকির চিৎকার কেউ শুনতে পাবে না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আখির এরকম অবস্থা দেখে যেন আমি নর পশুতে পরিণত হয়ে গেছি। আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছি। আকির ঠোঁটে একটা লম্বা কিস করি। তারপর আকি আমার মুখে থুতু মারে। এতে আমার রাগটা আরো বেড়ে যায়। এবার আমি কিস করে আকির ঠোঁট কেটে দেই। আকি ব্যথায় কুকিয়ে উঠল, তার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। এবার আমি টেনে তার জামা ছিঁড়ে ফেললাম। আকি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, আমার কাছে অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু এই সময় আমার কানে কিচ্ছু যাচ্ছে না। এরপর আকিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলাম। কিসের মতো করে ওর সারা শরীরে কামড়াতে লাগলাম। আর এরপর আমি যা করলাম সেটা আমি কখনো চিন্তাও করিনি। আমার কাজ শেষ হওয়ার পর আমি উঠে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমার টনক নড়ল। এটা আমি কি করলাম? এতটা নীচ কাজ আমি কি করে করতে পারলাম? তাও আবার আমার ভালোবাসার মানুষটার সাথে এমন করলাম কি করে? আমি এতটা খারাপ কি করে হয়ে গেলাম? বন্ধুরা, রাগের মাথায় আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা আমরা কখনো কল্পনাও করি না, কিন্তু রাগ আমাদের দিয়ে সে কাজটাই করায়। তাই আমাদের উচিত নিজের রাগকে সংযত করার চেষ্টা করা, কারণ কোনো কিছু করে ফেললে আমাদের তার জন্য চরম মূল্য দিতে হয়। তারপর আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। এসে দেখি আখি বিছানার এক কোণায় বসে ঠুকরে ঠুকরে কাঁদছে। এই কান্না নীরব কান্না। এই কান্নার কোনো আওয়াজ হয় না, শুধু কষ্টটাই থাকে পুরোটা জুড়ে। আমি কেন হয়তো কোনো পুরুষই এই কান্নার ভেতরের কষ্টটা বুঝতে পারবো না। আকি শরীরের দিকে তাকিয়ে নিজের ওপরে রাগ হচ্ছে খুব। এতটা নির্দয় আমি কি করে হলাম? এতটা পশুসুলভ আচরণ আমি কি করে করতে পারলাম? ছি, আশিক ছি, তুই একটা মেয়ের সাথে এমনটা কি করে করতে পারলি? আকির সারা শরীরে আঁচড় ও কামড়ের দাগ বসে গেছে। ওর সারা শরীর ফুলে গেছে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমার নিজের ভালোবাসার মানুষের সাথে আমি এমনটা কি করে করলাম? আকি কি আমায় কোনো দিনও এর জন্য মাফ করবে? আমি আকির কাছে যেতেই আখির কান্না বন্ধ হয়ে গেল। আমি বললাম, আখি, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় কি করে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুমি আমার পরিবারকে এত খারাপ খারাপ কথা বলছিলে বলে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমাকে মাফ করে দাও আখি। এই বলে আকির হাত ধরতে গেলাম। আকি চিৎকার করে বলে ওঠে, সাবধান, আমাকে টাচ করবি না শয়তান। তোকে দেখলেও আমার ঘৃণা হচ্ছে। আবার বলতেছিস তুই নাকি আমাকে ভালোবাসিস। এই তোর ভালোবাসার নমুনা? সরি আমি যা করেছি তার জন্য, কিন্তু এখন তোমার চিকিৎসা দরকার। তুমি আমার সাথে চলো, হাসপাতালে যেতে হবে। দেখো, কাঁদলে তো আর সব ঠিক হয়ে যাবে না, তাই না? আর বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। না, এইভাবে হবে না। আমি আকিকে কোলে করে গাড়িতে বসাই আর গাড়ি চালিয়ে সোজা হাসপাতালে। তারপর আখির চিকিৎসার ব্যবস্থা করি। ডক্টর দেখে বলে,
এমন অবস্থা কি করে হলো? আমরা কিছু বলছি না দেখে নিজের কাজ করে ওষুধ লিখে দিয়ে কেবিন ত্যাগ করে। এরপর আমি ওষুধ আর খাবার কিনে এসে দেখি আঁখি ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে ওকে খুব শান্ত আর নিষ্পাপ লাগছে। কি করে যে এমন মেয়ের সাথে এই ব্যবহারটা করলাম আমি ভেবে পাই না। মেয়েরা এমন কেন? এত বছর ধরে আমি ওর পিছনে পড়ে আছি, শত অপমান সহ্য করেও ওর পিছু ছাড়িনি, শুধু ওর থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায়। আসলে সত্যিকারের ভালোবাসার কদর আজকাল কম। এই জন্যই তো আখি ওই প্লে বয় প্রেমে পড়ে আর এতটাই বিশ্বাস করে যে ওই ছেলে যা বলেছে সবই বিশ্বাস করে ফেলেছে। আখির ঘুম ভেঙে যায়, আমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। আখি, খাবারটা খেয়ে নাও, এরপর ওষুধগুলো খেতে হবে। তোর রান্না কোনো জিনিসই আমি খাবো না। আমার ঘৃণা হয় তোকে দেখলে। দেখো, আমি সত্যি সরি, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু এখন খাবারটা খেয়ে নাও প্লিজ। এই বলে আমি ওর মুখের দিকে খাবারটা বাড়িয়ে দিলাম। ও আবারও মুখ ঘুরিয়ে নেয়। ব্যাস, মাথায় রাগ উঠে গেল। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তাই এবার, এই মেয়ে, তুই খাবি কিনা বল। না। তখন আমি এক হাতে ওর মুখ টিপে ধরে আরেক হাতে খাবার ঢুকিয়ে দেই। তখনও বাধ্য হয়ে খাবারটা খেলো। তারপর আমি ওকে ওষুধ খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। তখন আমি চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ি। সকালে আমার ঘুম ভাঙে কারো ধাক্কাতে। চোখ খুলে দেখি আঁখি বেডে নেই। আমি ঘাড় ফিরিয়ে দেখি পুলিশ। মিস্টার আশিক, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আপনার বিরুদ্ধে একটি মেয়ে ধর্ষণের অভিযোগ করেছে। আমার বুঝতে বাকি রইল না এটা আঁখির কাজ। এরপর আমি পুলিশের সাথে থানায় পৌঁছালাম। গিয়ে দেখি আমার পুরো পরিবার আর আঁখি। আঁখির বাবা সেখানে বসে আছে। তখন আমার বাবা আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, মেয়েটা যা যা বলছে তা কি সত্যি? মাথা নিচু করে হ্যাঁ জানান দিলাম। তখনই আমার বাবা চর বসিয়ে দিলেন। তারপর লাঠি এনে ইচ্ছে মতো পিটাতে লাগলেন। পুলিশের কিছু লোক এসে বাবাকে আটকালো। আমি সেইভাবেই দাঁড়িয়ে আছি। জানি এখন আমার কথা কেউ শুনবে না। তুই আমার ছেলে হয়ে এমন কাজটা কি করে করলি? তোর জন্য সমাজে মুখ দেখাতে পারবো না। তোকে জন্মের আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ আমার বংশের এত বড় দাগ লাগতো না। তোকে আমার নিজের ছেলে বলেও পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। দেখুন, আপনারা এসব ঝগড়া বাদ দিয়ে ভিতরে এসে বসুন, সবকিছু ওখানেই বলা যাবে। দেখুন, পুরো ঘটনাটা এখানে আমরা সকলেই জানি, আর মিস্টার আশিকও তার অপরাধ স্বীকার করে নিয়েছে। এখন আপনাদের কাছে দুইটা রাস্তা আছে। প্রথমত, আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন, এতে আপনাদের উভয় পরিবারের জন্যই ভালো হবে। আর দ্বিতীয়টা হলো, আশিকের শাস্তি এখন আপনারাই ঠিক করুন, কি করবেন। দুই পরিবার কিছুক্ষণ কথা বলে জানালো তারা বিয়ে করাবে, আর এতে আমিও রাজি। কারণটা তো জানিনি, কিন্তু তখনই আমি এই নরপশুটাকে বিয়ে করতে পারবো না। আমি বিচার চাই। এর এমন শাস্তি হোক যাতে আর কোনোদিনও এমন কাজ করতে না পারে। কি বলিস মা? এসব তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, সমাজে তোকে দুচ্ছেই করবে। এতক্ষণ কি কম কিছু হয়েছে বাবা? আখির চেহারার অবস্থা দেখে তার বাবা বলল, আমাদের কিছু সময় দিন, আমাদের পরিবারের মধ্যে কিছু কথা বলে নিলে ভালো হতো। তখন অফিসার বলল, ঠিক আছে, আমি আপনাদের 5 দিন সময় দিলাম। এর মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন। আর ততদিন মিস্টার আশিক আমাদের হেফাজতেই থাকবে। কেমন আছো আশিক? খুব ভালো আছি। বাবা মা আপু তারা কেমন আছে? তুমি তো জানোই তারা কেমন। আচ্ছা, তুমি তো এরকম ছেলে নও, তাহলে এরকম একটা কাজ কি করে করলে? এরপর আমি দুলাভাইকে ওই দিনের সব কথা খুলে বলি। তোমার দিক থেকে বলতে গেলে রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি একটু বেশি করে ফেলছো রাগের মাথায়। আরেকটা কথা, আমি খবর নিয়ে জানতে পেরেছি যে আখি বিয়েতে রাজি হয়েছে। তারা সম্ভবত কালই আসবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কয়দিনে কি হাল করেছো নিজের? আসলে আমি এতদিন আসতে পারিনি কারণ বাবা কিছুদিন ধরে ঘর থেকে বের হচ্ছেন না, যার কারণে অফিসের সবকিছু আমাকে দেখতে হচ্ছে। এত ব্যস্ততার কারণেই আসতে পারিনি। না না, একদম এমন করে বলো না। তুমি শুধু আমার পরিবারের খেয়াল রেখো, তাতেই আমি খুশি। আচ্ছা, তুমি এখন বাড়িতে চলে যাও, না হলে সবাই চিন্তা করবে। এরপর দুলাভাই চলে যায়। লোকটা খুবই ভালো। পরের দিন আখি আর আমার বিয়েটা পুলিশ স্টেশনে হয়। এরপর আমরা
বাড়ির দিকে রওনা হই। বাড়িতে পৌঁছে আমি আপু আর মায়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করি, কিন্তু তারা আমাকে পাশ কাটিয়ে চলে যায়। তারা যেন আমায় সহ্যই করতে পারছে না। আপু শুধু নিয়মের খাতিরে আর দুলাভাইয়ের পীড়াপিড়িতে বাসর ঘরটা সাজিয়ে দিল, সেই সাথে আকিকেও বউ সাজানোর দায়িত্ব নিল। তখন বাবা আমার কাঁধে হাত রাখলেন, বললেন, খুব কষ্ট হয়েছে না রে? তোর মাথা এতটা গরম করিস কেন? কতবার বলেছি নিজের রাগের উপর একটু কাবু রাখ। তুই আমার কথা শুনলে তো? বুঝতে পারলাম দুলাভাই বাবাকে সবকিছুই বলেছে। এটা ভেবে আমার খুবই ভালো লেগেছে যে বাবা আর আমার প্রতি রেগে নেই। তখন বাবা বললেন, দেখ, যা হয়েছে সেটা ভুলে যা, জীবনটা এখন নতুন করে শুরু কর। এরপর আমরা খেতে বসলাম। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমার পাতে কেউ খাবার বেড়ে দেয়নি। আকিকে মা আর আপু খুবই যত্ন করে খাওয়াচ্ছে। আমি অনেক কষ্টে কান্না চেপে চেয়ারে বসে রইলাম। বাবা আর দুলাভাই বিষয়টা খেয়াল করলেন, কিন্তু তারা মা আর আপুর ওপরে কিছুই বলতে পারবে না। কিছুক্ষণ পর দুলাভাই আমার পাতে ভাত বেড়ে দিলেন। আমি আর পারছি না কান্নাটা চেপে রাখতে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমি তখন খাবার টেবিল ছেড়ে সোজা ছাদে চলে এলাম। আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমি কোনো দিনও এতটা কাঁদিনি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের সেই অধিকার নেই। তাদেরকে আড়ালেই কাঁদতে হয়। তারা চাইলেও চিৎকার করতে পারে না। কিছুক্ষণ পর দুলাভাই ছাদে এলেন, কিন্তু আমার এই অবস্থা দেখে কিছু না বলেই চলে গেলেন, নিজেকে কিছুটা স্বাভাবিক করে। এরপর রাত 1টার দিকে আমি আমার রুমে প্রবেশ করলাম। দেখলাম রুমটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এক সময় আখিকে নিয়ে বাসর ঘরের অনেক স্বপ্নই ছিল আমার, কিন্তু সবকিছু তো আমি নিজে শেষ করে দিয়েছি। এখন আগের সামনে যেতেও আমার দ্বিধা হচ্ছে। তখন আমি ধীরে ধীরে খাটের দিকে এগোলাম। কাছে গিয়ে বুঝতে পারলাম আখি কাঁদতেছে। আমি তার কাঁধে হাত রাখতে যেও রাখতে পারিনি। তখন আখিকে ডাক দিয়ে বললাম, কাঁদছো কেন? এরপর আখি আমার দিকে মুখ তুলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। এই কি হাল করেছে মেয়েটা নিজের চেহারাটার! এই 4 দিনে একেবারে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আসলে এতক্ষণ আমি নিজের অপরাধ বোধের কারণে আখির দিকে ভালো করে তাকাতেও পারিনি। এতক্ষণ ধরে মেয়েটা নিশ্চয়ই কান্না করছিল, কারণ ওর চোখ দুটি ফুলে গেছে, টকটকে লাল হয়ে গেছে। আমি বললাম, এ কি হাল করেছো তুমি নিজের? আরে এখন তো সব ঠিক হতে যাচ্ছে, এবার একটু হাসো। তখন আখি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আর বলল, তোর মতো চরিত্রহীন লম্পটের সাথে আমি থাকতে পারবো না। আমি শুধু আমার বাবার কথা রাখতে তোকে বিয়ে করেছি। দেখো আখি, যা হয়েছে সেটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাওয়া যায় না? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছি, কিন্তু এখন তো আর সেসব নিয়ে বসে থাকা চলবে না, তাই না? চলো আমরা জীবনটা নতুনভাবে শুরু করি। আমি কথা দিচ্ছি তোমার সবকিছু আবার ঠিক করে দিব। আখি তখন রাগান্বিত চেহারা নিয়ে চিৎকার করে বলল, তাই নাকি? তুই আমার সবকিছু ঠিক করে দিবি? ঠিক করতে পারবি তো? তুই কি পারবি লোকের মন থেকে আমায় নিয়ে বিচ্ছিরি কথা আছে দূর করতে পারবি সেগুলো? পারবি আমার বাবা মা ও পরিবারের সম্মান ফিরিয়ে দিতে? পারবি আমার সুন্দর জীবনটা ফিরিয়ে দিতে? পারবি কি আমার দেখা সকল স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে, আমার জীবনটা আগের মতো করে দিতে? কি হলো মিস্টার আশিক, কথা বলছেন না কেন? কোনো উত্তর নেই তোর কাছে, তাই না? এখন আমি কি বলতে পারি? এটা তো সত্যি যে আখির সবকিছু আমি ফিরিয়ে দিতে পারবো না। একটা ভুল আমাদের জীবনটা কি করে দিল। তোমার সবকিছু আমি আগের মতো হয়তো করে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যতটুকু পারি তোমাকে আবার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাকে এগুলো বলে লাভ নেই। হুঁ, তোকে খুব ভালো করেই চেনা হয়ে গেছে আমার। বিশ্বাস করো আখি, আমি যেটা করেছি সেটার জন্য আমি সত্যি অনুতপ্ত। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমার সামনে এই কুমিরের কান্না করে লাভ নেই। আর বলে দিচ্ছি, আমার কাছে ভুলেও স্বামীর অধিকার ফলাতে আসবি না। অবশ্য তুই তো জোর করে স্বামীর অধিকার আদায় করতে পারবি, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
তোর মতো নোংরা পুরুষেরা সবকিছু পারে। চিন্তা করো না, আমি তোমার কাছে কখনো স্বামীর অধিকার ফলাতে আসবো না। যদি পারো এই অমানুষ নোংরা লোকটাকে ক্ষমা করে দিও। বলেই আমি একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার, সবাই আমার সাথে এমন বাজে বিহেভ করছে বলে। আরে মানুষ তো মাত্রই ভুল করে, তারা আমাকে আমার এই ভুলের জন্য ক্ষমা করে দিতে পারে না? আখির কথা না হয় ছেড়েই দিলাম, তার সাথে অন্যায় করেছি, এই জন্য আমাকে ক্ষমা করতে হয়তো একটু সময় লাগবে। কিন্তু আপু আর মা কেন আমার সাথে এমন করছে? আগে তো খাবার না খেলে মা আমার পিছনে খাবারের প্লেট নিয়ে দৌড়াতো, আর এখন আমার চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। চোখের পানি গিয়ে সোফা ভিজিয়ে দিচ্ছে। আপুও তো প্রতিদিন আমার সাথে ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হতো না। কই, এখন তো আমার সাথে একটাও কথা বললো না। এইসব ভাবতে ভাবতেই ভেজা চোখ নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে আমার ঘুম ভাঙলো 9টা 25-এ। কেউই আমাকে ডাকতে এলো না। আকি হয়তো নিচে চলে গেছে। আমিও ওয়াশরুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই ব্রেকফাস্ট করছে। মা আর আখি সবাইকে সার্ভ করছে। আমাকে দেখে আপু টেবিল ছেড়ে উঠে গেল। মা আর আখি রান্নাঘরের দিকে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল। আমাকে দেখে দুলাভাই বলল, আরে শালাবাবু যে, এসো এসো খেয়ে নাও। আমার খাওয়ার ইচ্ছাই চলে গেল। তাই কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরোনোর পর আমার সেই ক্লাবে চলে যাই। সেখানে সবার সাথে কথা বলে মনটা অনেক ভালো হয়ে গেল। সবকিছু প্রায় ভুলেই গেলাম। সারাদিন বন্ধুদের আড্ডা, খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে কাটিয়ে দেই। এখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড নিলয় আমাদের প্রিয় জায়গা নদীর পাড়ের টুলটাতে বসে আছি। তখনই কিরে, তোর মনটা তো খারাপ কেন? কখন থেকে খেয়াল করছি তুই কথা খুবই কম বলছিস। কি হয়েছে কি? আবার কোনো সমস্যা হয়েছে? বন্ধু হয়তো এমনই হয়, শালা ঠিকই বুঝে গেছে আমার মনের কষ্টের কথা। তারপরে বললাম, আরে না, তেমন কিছু না মামা, ছাড় এইসব। তা তোর জিএফ এর খবর কি? আবারও চাকা দিছে নাকি? নিলয় আমার দিকে রাগী লোক নিয়ে চাইলো। না, এবারে কি হয়েছে না জেনে আমাকে ছাড়বে না। তখন আমি সবকিছু ওকে খুলে বলি। আরে মামা, চাপ নিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ঘড়ির দিকে চেয়ে দেখি 8টা বেজে গেছে। তাই আমি অভ্যাস মতো আপুর জন্য চটপটি আর ফুচকা নিলাম। আগেই বলেছি যে প্রতিদিন আপুর জন্য কিছু না কিছু আমায় নিতে হতো, তাই আজকেও নিলাম। সেই সাথে আখির জন্য নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে আমি সোজা আপুর রুমে গিয়ে নক করি। দুলাভাই দরজা খুললো। আরে তুমি সারাদিন কোথায় ছিলে? এসো ভিতরে এসো। আমি ভেতরে গিয়ে বললাম, আপু নে, তোর জন্য এগুলো আনলাম। আপু আমাকে দেখেই মুখ ঘুরিয়ে খাটের অন্য পাশে গিয়ে বসে পড়ল। তখন দুলাভাই বলল, কি হলো, নিচ্ছ না কেন? একটু আগে তো আমাকে বললে এনে দিতে, এখন তো শালাবাবু নিয়ে এলো, নিচ্ছ না কেন? আর আগে তো আশিক একদিন ভুলে গিয়ে এই চটপটি ফুচকা কিংবা আইসক্রিম না আনলে পুরো বাড়ি মাথায় তুলে নাচতে। আপুর কোনো রিয়াকশন নাই। আমি এগিয়ে গিয়ে বললাম, আপু আমাকে কি ক্ষমা করা যায় না? অ্যাটলিস্ট একটা সুযোগ তো দিবি আমাকে। আরে কথা বলছিস না কেন? গালিও দে, কথা শোনা, কিন্তু প্লিজ এভাবে চুপ করে থাকিস না। আশিক, এগুলো দিয়ে যাও, আমি তোমার আপুকে দিয়ে দিব। এবার চোখ দিয়ে জল পড়তে লাগলো, কিন্তু আমি ভালো করে জানি আপু ওগুলো ছুঁয়ে দেখবে না। এরপর আমি চোখের জল মুছতে মুছতে রুমের দিকে গেলাম। রুমে ঢুকেই দেখলাম আখি কাপড় চেঞ্জ করছে। আখি আমাকে দেখতে পেরে কোনো রকমে নিজের শরীর ঢাকে। লুচ্চা ইতর, তুই কোনোদিনও শুধরাবি না। তুই নক না করে ইচ্ছে করে রুমে ঢুকে গেলি। আখি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এটা করিনি। তারপর রুম থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর আখি দরজা খুললো। আমি ঢুকে ওর হাতে প্যাকেটটা দিলাম। ও প্যাকেটটা নিল, কিন্তু নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দিল আর বলল, তোকে না বলেছি তোর আনা কোনো জিনিসই আমি খাবো না, আমার ঘৃণা হয়। আমি কিছু না বলে সোজা ছাদে চলে এলাম। ছাদে এসে পকেট থেকে একটু আগে কিনে নিয়ে আসা সিগারেটের প্যাকেটটা বের করলাম। কি ভাবছেন আমি এখন সিগারেট খাবো? না ভাই, আমি বাবা মায়ের যতই বকে যাওয়া সন্তান হই না কেন, নেশা জাতীয় দ্রব্য ছুঁয়েও দেখিনি। সিগারেটটা জ্বালিয়ে হাতে নিয়ে বসে থাকাটাই আমার অভ্যাস। এতে কেমন যেন অদ্ভুত একটা শান্তির ভাব আসে মনে। যাই হোক, কিছুক্ষণ ছাদে কাটিয়ে নিচে রুমে চলে আসি।
এসে দেখি আখি ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা কত মিষ্টি, একেবারে বাচ্চাদের মতো, দেখলেই আদর করতে ইচ্ছে হয়। কিন্তু সেই সাহস আমার আছে কই? বাই চান্স ঘুমটা ভেঙে গেলে আমার ঘাড় মটকে দিবে মেয়েটা। আর কি, এখন সোফায় শুয়ে আখির মায়াবী মুখটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আজকেও কেউ ডাক দিতে আসেনি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই নেই, কিন্তু এখন আর নিচে যাব না, কারণ আমাকে দেখলেই তো সবার খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি সোফাতেই বসে বসে ফোনটা বের করে টাইম পাস করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা এলেন ঘরে, তবে হাতে করে আমার জন্য খাবার নিয়ে এলেন, কিন্তু অভিমানের ঠেলায় আমার আর খাওয়া হয়ে ওঠেনি। তখন বাবা বলল, তুই এক কাজ কর, এভাবে বাড়িতে বসে বসে কষ্ট না পেয়ে অফিসে জয়েন করে কাজে মন দে। দেখবি কাজে ব্যস্ত থাকলে কষ্টটা অনেক কমে যাবে। আমিও বাবার কথা মতো রেডি হয়ে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা আর দুলাভাই অফিসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়, আর দুলাভাই আমাকে কাজগুলো দেখিয়ে দেয়। ব্যাস, এখন কাজে মন দিলাম। এইভাবেই আমার দিন কাটতে লাগলো। মায়ের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মা বলে আমার জন্য নাকি তিনি কলঙ্ক গর্ভা হয়েছেন। আপু, আকি সেই আগের মতোই রয়ে গেল। এভাবে সবার অবহেলা নিয়ে কেটে গেল প্রায় 1 মাস। অবশ্য এখন আমি নিজেই তাদেরকে আমার এই অমানুষ চেহারাটা আর দেখাই না। দেখবে কি করে? আমি খুব সকালে ঘুম থেকে উঠে সোজা রেডি হয়ে বাইরে এসে সকালে নাস্তা করি। কারণটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। এরপর সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত রাখি নিজেকে, এতে কষ্টটা একটু কম মনে হয় আর কি। প্রথম 1 মাস আমি অফিস থেকে দুপুরে টিফিন পিরিয়ডে আকিকে সবসময় ফোন করে খবর নিতাম, এই যে খেয়েছে কিনা, কিন্তু তার বদলে প্রত্যেকবারই গালিগালাজ শুনতে হয়েছে। এখন আর ফোন দেই না, শুধু শুধু কষ্ট পেয়ে লাভ কি? এখন আমার একটা নিজস্ব রুটিন আছে। একদম সকালে ঘুম থেকে উঠে রেডি হওয়া, তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করা, তারপর সকালে নাস্তাটা আজিম মামার হোটেলে করে অফিসে চলে আসা, এরপর কাজের মধ্যে ডুবে থাকা, দুপুরে টিফিন পিরিয়ডে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেরে নেওয়া। অবশ্য বাবা দুলাভাই আমাকে জোরাজোরি করে বাড়িতে গিয়ে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি একটা কথাই বলি যে আমি কারো অস্বস্তির কারণ হতে চাই না। তারা আর কিছু বলতে পারে না। অফিস শেষে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত করে বাসায় ফিরি, যখন সবাই ঘুমিয়ে পড়ে। এতে হয়তো আঁকি খুবই খুশি, কারণ আমার চেহারাটা আর তাকে দেখতে হয় না, মা বোনেরও আর মুখ কালো করতে হয় না। যাই হোক, একদিন অফিসে কাজ করছিলাম, তখন বাবা আমাকে ফোন দিয়ে বলল জলদি বাড়িতে যেতে। আমি ভয় পেয়ে কারণ জিজ্ঞাসা করতেই বলল আকি নাকি অসুস্থ হয়ে পড়েছে। আমি তখন বাড়িতে গিয়ে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, আকি এখানে নেই। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, সবার মুখই গম্ভীর। তখন আবার জিজ্ঞাসা করলাম বলবে তো কি হয়েছে। আপু আর মা যেহেতু আমার সাথে কথা বলে না, বাবা দুলা ভাইয়াও কিছু বলছে না। এরপর আমি জিজ্ঞেস করলাম আখি কোথায়? মা বলল ঘরেই আছে। আমি তখন সোজা ঘরে চলে আসলাম। এসে দেখি আখি মন খারাপ করে বসে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে আখি? আখি ঠায় বসে আছে, কিছুই বলছে না। তখন আমি একটু উচ্চস্বরেই প্রশ্ন করলাম আরে কি হয়েছে? কেউই তো দেখছি কথা বলছে না, একটু বলবে প্লিজ ঘটনাটা কি? তখন আখি আমার দিকে শুকনা গলায় বলল আমি প্রেগনেন্ট। কি বলবো, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। তখন হাসি মাখা মুখে আকিকে বললাম এত ভালো একটা খুশির খবর তুমি এইভাবে মন খারাপ করে বলছো কেন? তখন আখির পেঁচা মার্কা মুখের ভঙ্গি দেখে আমার হাসি থেমে গেল। আমি অ্যাবর্শন করব। এই বাচ্চা আমি রাখতে পারবো না। কি বলছো এসব পাগলের মতো? তোমার মাথা ঠিক আছে? তখন আমি রেগে যাই আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমি তোর মতো নোংরা চরিত্রহীন বদমাইশ ছেলের সন্তান আমার পেটে রাখতে পারবো না। আমার নিজেকে ডাস্টবিনের মতো লাগছে। এই সন্তানও তোর মতো একটা অমানুষই হবে। তাছাড়া ওই দিনটার কোনো স্মৃতিই আমি রাখতে চাই না। আখির এই কথায় আমার রাগ উঠে যায়। আমি রেগে গিয়ে ওকে থাপ্পড় মারতে যাব, তখন দেখি মা আমার হাত ধরে ফেলেছে। তারপর আমার গালেই থাপ্পড় বসিয়ে দিল। আইসে গরিবের মাদার তেরেসা, নিজের ছেলের কষ্টটা দেখতে পাচ্ছে না, অথচ বাইরের একটা মেয়েকে নিয়ে কি ন্যাকামো। মা তুমি জানো না এই মেয়েটা কি বলেছে? এই একটা নিষ্পাপ শিশুকে অপবাদ দিচ্ছে, যার এখনো জন্মই হয়নি। আবার বলছে আখি নাকি এই বাচ্চাটা রাখবে না। তুমি বলো মা, ওর কাজটা কি ঠিক হবে? তখন মা যা বলল তাতে আমার পায়ের মাটি যেন সরে গেল। মা এই কথা কি করে বলতে পারলো? মা বলল যে তোর মতো সন্তান
না হয় ভালো। এর কি গ্যারান্টি আছে যে বাচ্চাটা বড় হয়ে তোর মতো হবে না? আমার মতে আখে যেটা ঠিক মনে করেছে সেটাই করুক। মায়ের পায়ে পড়ে গেলাম। মা, এসব কি বলছো তুমি? আমার ভুলের জন্য একটা নিষ্পাপ শিশুকে কেন শাস্তি দিচ্ছ? তোমরা আমাকে যে শাস্তি দিচ্ছ আমি তো তার মেনে নিয়েছি। তোমাদের যদি আমাকে আরো শাস্তি দেওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে দাও, প্লিজ। আখিকে বলো না এমনটা যেন না করে। আমার কোনো কথাই ওদের কানে পৌঁছালো না। ওরা ঘর থেকে বেরিয়ে গেল। আমি সেখানে ঠাই বসে আছি। নিজেকে খুবই অসহায় লাগছে। একটা ভুলের জন্য একটা মানুষকে ঠিক কতটা শাস্তি দেওয়া যায় আমার সেটা জানা নেই, কিন্তু নিজের ভালোবাসার মানুষদের অবহেলার চেয়ে বড় শাস্তি হয়তো আর নেই। আখির উপর আমার ঘৃণা সৃষ্টি হতে লাগলো। নিজের মাকে কেমন যেন অপরিচিত লাগতে লাগলো। ওই দিন আর বাইরে বেরোইনি, ঘরের ভেতরে ছিলাম। রাতের বেলা ছাদে চলে যাই। রাতের আঁধারের সাথে নিজের সকল দুঃখগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে সকালে সূর্যের স্নিগ্ধ আলোর সাথে সাথে আমার দুঃখ কষ্টগুলো মিলিয়ে যায়। কিন্তু সে চেষ্টা বৃথা। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার তেমন ভালো লাগে না, কিছুক্ষণ ভিজলেই জ্বর এসে যায়। কিন্তু আজকে কেমন যেন অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যেন আমার কষ্টগুলো ধুয়ে যাচ্ছে। আমার শরীর, মন, মস্তিষ্ক সব যেন কেমন ঠান্ডা হয়ে আসছে। এই যেন এক অনন্য অনুভূতি। যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই ভিজলাম। বৃষ্টি থামার পর ছাদ থেকে নেমে পড়ি, তারপর ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেই, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ি। রাতে খুব জ্বর আসে। সকালে চোখ খুলতেই দেখি বাবা আমার মাথায় জল ঢালছে। তারপর আমাকে খাবার খাওয়ার জন্য বলে, আমি না করে দেই। তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে যান তিনি। তিনি জানেন আমি যখন একবার বলেছি যে খাবো না, তার মানে খাবো না। কিছুক্ষণ পর একটা ফোন আসলো। প্রথমবার ধরতে পারিনি, তাই আবার ফোন দিলে ধরতেই ওপাশ থেকে দুলাভাই বলল আখি নাকি আপুকে নিয়ে হাসপাতাল গেছে অ্যাবর্শন করার জন্য। আমি তখনই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। যদিও জ্বর এখনো আছে, কিন্তু আমি না গেলে অনেক বড় ক্ষতি হতে চলেছে। গাড়িতে উঠে আপুকে ফোন দিলাম, ধরছে না। তখন আখিকে দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। অনেকবার ট্রাই করার পর আপু ফোন ধরলো। জিজ্ঞেস করলাম তারা কোথায় আছে। আপু অনেক বিরক্তি নিয়েই উত্তরটা দিল। আমি সোজা হাসপাতালে চলে এলাম। পৌঁছে দেখি আপু আর আখি হাসপাতালে সবে গাড়ি থেকে নেমেছে। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে তাদের কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার শরীর খুবই দুর্বল। কোনো মতে তাদের নাগাল পেলাম। আমি গিয়ে তাদের পথ আটকাই। এরপর বললাম, কি করতে যাচ্ছ তোমরা? আমি এটা কিছুতেই হতে দেব না। যাই হোক যাক না কেন, আমি তোমাদের আমার সন্তানকে এভাবে মারতে দিব না। আমি আকির হাত ধরে টানতে লাগলাম। কি বলবো, আমার শরীর তো খুবই দুর্বল। আমি আকির সাথে পেরে উঠলাম না। তারপর কোথা থেকে যেন দুজন লোক এসে আমাকে ধরে হাসপাতালের গেট দিয়ে বের করে দেয়। আমার মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো, যার কারণে আমি কোনো দিকে হাঁটছি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি হাঁটছি, তাদেরকে আমায় আটকাতে হবে। তখন হঠাৎ করে কিসের সাথে যেন প্রচন্ড ঝরে ধাক্কা খেলাম। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। বন্ধুরা, এতক্ষণ আমরা ফ্ল্যাশব্যাকে ছিলাম, এখন চলুন বর্তমানে ফিরি। আমার আশেপাশে লোকজনের আওয়াজ শুনতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, কিন্তু মাথা তুলতে পারছি না। আমি ওঠার চেষ্টা করতেই নার্স আমাকে বলল, আরে আপনার জ্ঞান ফিরেছে তাহলে? আপনি জানেন আপনি কতদিন ধরে অজ্ঞান অবস্থায় ছিলেন? মানে কি বলতে চাচ্ছেন? আমি কতদিনে অজ্ঞান ছিলাম? জি স্যার, আপনি আজ নিয়ে 25 দিন অজ্ঞান অবস্থায় ছিলেন। শুনে তো আমার মাথায় বাজ পড়লো। 25 দিন আমি অজ্ঞান ছিলাম? তখন নার্স বলল, স্যার আপনি রেস্ট নিন, আমি আপনার স্ত্রীকে খবর দিচ্ছি। বলতে হয় স্যার, খুব কপাল করে এমন স্ত্রী পেয়েছেন। আজকালকে তো হাসপাতালের নার্সদের উপরে দায়িত্ব দিয়ে চলে যায় বাড়ির লোক, কিন্তু আপনার স্ত্রী দিন রাত আপনার কাছে বসেছিলেন, আপনার সেবা যত্ন করতেন, এবং উনি কি একটা কাজে বাইরে গেছেন। তারপর নার্স চলে যায়। আমি এবার খুব ভালো রকম অবাক হলাম। আখি কি করে সম্ভব? সে তো আমাকে সহ্যই করতে পারে না। তাছাড়া আমার বাড়ির লোকেরাই বা কোথায়? নার্স তো তাদের কথা কিছুই বলল না। তারা কি এখন আমার উপর রেগে আছে? যদি তাই হয় তাহলে বাবা, দুলা ভাই এরা কোথায়? এসব ভাবতে ভাবতে আমার মাথা চট পাকিয়ে গেল। তখনই দরজায় কারো আগমন। হয়তো দৌড়ে এসেছে। মেয়েটি খুব হাঁপাচ্ছে। মেয়েটির বয়স আনুমানিক 23-25 হবে। গায়ের রং তেমন ফর্সা না হলেও মেয়েটির মুখ ভীষণ মায়াবী, চোখ দুটি বড় বড়। কাজল নেই অবশ্য, কাজলের দরকারও নেই। মেয়েটির চোখে যেন সরোবরে কালো জল চিকচিক করছে। পরনে সালোয়ার কামিজ, সাজসজ্জা তেমন নেই, তবে এই হালকা সাজেই মেয়েটিকে অপূর্ব লাগছে। ঠোঁটে একটা প্রশান্তির চোখকার হাসি,
মোট কথা মেয়েটির যা রূপ, তাতে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কে এই মেয়ে? আমার এখানে কি করতে এসেছে? এসব ভাবছি, তখন নার্স এসে বলল, ও ম্যাডাম, আপনি এসে পড়েছেন। আমি বুঝতে পারলাম এই সেই মেয়ে যাকে নার্স আমার বউ বলছে। তার মানে আমি ভুলছিলাম, আঁখি নয়। তখন মেয়েটি আমার পাশে একটা চেয়ারে বসলো। পুরো রুমটা একটা মিষ্টি গন্ধে পড়ে গেছে, যাকে বলে মাতাল করা সুগন্ধ। মেয়েটির গা থেকেই এই মিষ্টি ঘ্রাণ আসছে। মেয়েটি আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচ বোধ করছে। আর এমন একটা বেচারি টাইপ চেহারা হয়ে আছে যে আমার হাসি পেয়ে গেল। আমার হাসি দেখে মেয়েটিও হেসে দিল। আমি বললাম, আপনি তাহলে আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন? এবার সে কথা বলল। হ্যাঁ মিস্টার, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কেমন আছেন এখন? ভালো, আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে? আমরা মানুষই তো মানুষকে সাহায্য করব, এটা তো আমার দায়িত্ব ছিল। তাছাড়া আপনার এই অবস্থার জন্য আমিই তো দায়ী। মানে বুঝলাম না, আপনি দায়ী মানে? আপনি তো আমার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছেন। আসলে আমি নতুন ড্রাইভিং শিখেছিলাম, কিন্তু উত্তেজনায় গাড়ির স্পিড এতটা বাড়িয়ে দিয়েছিলাম যে কন্ট্রোল করতে পারিনি। তার ফলে আপনার এই অবস্থা হয়েছে। আই এম সরি। আরে না না, যেটা হয়েছে সেটা হয়েছে, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, নার্স কেন আপনাকে আমার স্ত্রী বলছিল? তখন দেখি মেয়েটি লজ্জা পেয়ে যায়। বাহ, মেয়েটির লজ্জা মিশ্রিত মুখটা তো ভারী মিষ্টি লাগছে। মেয়েটি একটা হাসি দিয়ে বলল, এর জন্য আমি সরি। আসলে আপনার অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, তাই ডক্টর চিকিৎসা করতে চাইছিল না। তাই আমি বাধ্য হয়ে বলি যে আমি আপনার বউ। সেটা তো বুঝলাম, কিন্তু নার্স বলছিল আপনি নাকি আমার দিনরাত সেবা করছেন। এটা তো করতেই হতো, আমার জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে, তাই না? আমি ভাবছি কি আশ্চর্য, আমার নিজের লোকেরা আমাকে ফেলনা করে রেখে দিয়েছিল। আর এই মেয়েটাকে আমি আগে কখনো দেখিও নি, না ছিল কোনো পরিচয়। অথচ মেয়েটা নাকি আমাকে সেবা করে সুস্থ করে তুলেছে, আর নিজের ভুলের জন্য বারবার ক্ষমাও চাচ্ছে, যেটা নাকি সে নিজের অনিচ্ছায় করেছে। কত পার্থক্য এই মেয়েটা আর আমার আপনজনদের মধ্যে। আমি যখন আমার পুরনো দিনগুলির কথা ভাবা শুরু করছিলাম, তখন মেয়েটিটাকে আমি বাস্তবে ফিরলাম। ও হ্যালো মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু না, আপনি বলুন কি বলবেন। আমি বলবো মানে? এখন তো বলবেন আপনি। আপনার সম্পর্কে তো আমি কিছুই জানি না। আর আপনার পরিবারকেও জানাতে হবে আপনার কথা। তারা হয়তো ভীষণ চিন্তায় আছেন। আমি আস্তে আস্তে নিজের মনে মনে বললাম, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। কিন্তু এ কি, মেয়েটার কান মনে একটু বেশি পাতলা, আমার কথা শুনে ফেললো। চিন্তা করার মতো কেউ নেই মানে? আপনার কি কেউ নেই? না, আমার পৃথিবীতে কেউ নেই, সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। মেয়েটিকে কিছু বলতে চাইনি, কারণ আমার কষ্টের কথা শুনিয়ে কাউকে কষ্টিত করার কোনো মানে হয় না। তাছাড়া আমিও আর ওখানে ফিরে যেতে চাই না। অবশ্য বাবার জন্য খারাপ লাগছে, তবে এটাই ঠিক হবে, কারণ আমার জন্য বাবাকে কম কথা শুনতে হয়নি, কম অপমানিত হননি। খারাপ অতীতটা ভুলে যাওয়াই ভালো, সেটাকে বারবার মনে করে কষ্ট পাওয়াটা বোকামি। ও হ্যালো মিস্টার, আবার কোথায় হারিয়ে গেলেন? সরি, আমার কথার জন্য হয়তো আপনি কষ্ট পেলেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি অনাথ। অনাথ কথাটা যেন বিষের চুরির মতো বুকে বিঁধল, কারণ যারা অনাথ তাদেরকে অনাথ বললে এতটা কষ্ট হয়তো হতো না। কিন্তু আমার সবকিছু থাকতেও আজকে অনাথ। মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে আপনি তো আজব। আমি আপনার সাথে কথা বলছি আর আপনি কি নিয়ে ভাবছেন? এভাবে কি কথা বলা যায়? সরি সরি, আসলে আমি। থাক থাক, আর বলতে হবে না। আমরা এতক্ষণ ধরে কথা বলছি, আপনার নামটাই জানা হলো না। ও সরি, আমার নাম হলো আশিক, মানে মোহাম্মদ ইফাদুল ইসলাম আশিক। আপনি তো মিস্টার সত্যি একটা বলদ গাধা কোথাকার। আরে একটা মেয়ে আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলছে আর আপনি কোনো কিছুই বলছেন না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো জানেন না দেখছি। আরে অ্যাটলিস্ট আমার নামটা তো জিজ্ঞেস করবেন নাকি? সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার নাম কি? হুম, ঠিক আছে। আমার নাম হলো তানিশা আক্তার রেনু, তবে সবাই আমাকে রেনু বলেই ডাকে। খুব সুন্দর নাম। তাই
ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। ধন্যবাদ। এইভাবেই কেটে গেল আরো 10 দিন। রেনু আর আমি এখন খুবই ভালো বন্ধু। আজকে ডাক্তার বলল আমি বাড়ি যেতে পারবো। রেনুও আমার সাথে ছিল। রেনু বলল, চলো আশিক, তাহলে আমরা এখনই বাড়িতে চলে যাই। বাড়িতে নাই মানে? কোথায়? কেন, আমাদের বাড়ি যাবে না? না গেলে তুমি যাবেটা কোথায় শুনি? আমাকে আর কিছু বলতে না দিয়েই রেনু আমার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। আমাকে সামনের সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। আমি বললাম, তুমি গাড়ি চালাবা? দেখো, আবার যেন আমাকে হাসপাতালে পাঠিও না। অনেক কষ্টে সেখান থেকে ছাড়া পেয়েছি। রাগানোর জন্য বললাম। তখন রেনু রাগে কটমট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোর যদি এতই ভয় হয়, যা নাম গাড়ি থেকে। আরে না না, আমি তো এমনি মজা করছিলাম। ঠিক আছে, মনে রেখো এটাই শেষবার। তারপর আমি রেনুর সাথে রেনুদের বাসায় ঢুকি। ঢুকেই রেনু তার মা বাবাকে ডাকা শুরু করলো। তখন দেখি ওর মা রান্নাঘর থেকে দৌড়ে আসছেন। এসে বললেন, কি হয়েছে, এভাবে বাড়ি মাথায় করে ডাকছিস কেন? ভদ্রমহিলা আমার দিকে তাকিয়েই বলে, তুমি বুঝি আশিক, তাই না? হ্যাঁ আন্টি, আমি আশিক। কেমন আছেন আপনি? ভালো বাবা, তুমি কেমন আছো? আসলে তোমাকে হাসপাতালে দেখতে আসিনি, তাই বলে কিছু মনে করো না। আসলে রেনু তোমার কথা আমাকে কালকেই জানিয়েছে। না আন্টি, এভাবে বলছেন কেন? তখনই রেনু আমাদের থামিয়ে দিয়ে বলল, মা, তোমাদের কথা বলা শেষ হলে এবার খাবার দাও, খুব খিদে পেয়েছে। আর আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফেরেনি। তোরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর রেনু আমাকে একটা রুমে নিয়ে গেল। বলল, ফ্রেশ হয়ে নিচে চলে এসো, ওকে? রুমটা খুবই সুন্দরভাবে গোছানো। এরপর রেনু চলে যায়। আমিও ফ্রেশ হয়ে নিচে আসি। নিচে এসে দেখলাম রেনু একজন আঙ্কেলের সাথে কথা বলছে। আমি বুঝতে পারলাম এটাই রেনুর বাবা। আমি কি জিজ্ঞেস করলাম, কেমন আছেন আঙ্কেল? তিনি আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি আশিক, তাই না? হুম। তখন আঙ্কেল আমায় কি একটা বলতে যাবে, রেনু তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার যা জানার ইচ্ছা পরে জেনে নিও, এখন প্লিজ খেতে বসো, আমার খুবই খিদে পেয়েছে। রেনুর কথায় সবাই খেতে বসে পড়ি। তারপর খাওয়া দাওয়ার পর আমি রুমে চলে আসি। শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই এসেই ঘুমিয়ে পড়ি। তখনই কেউ আমাকে ঠেলে ঘুম থেকে উঠালো। চোখ খুলতেই দেখি রেনু। আমি সাথে সাথে উঠে বসে পড়ি। বললাম, তুমি এখানে কি করছো? কেন, আমি আসতে পারি না? আর এমনি এমনি আসিনি, তুমি কি ওষুধ খেয়েছো? না, খাইনি। আসলে একটু বেশি ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শুতেই ঘুম চলে আসে। ঠিক আছে, এই নাও, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। তারপর রেনু একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। মেয়েটা খুবই ভালো, সরলতা আছে তার সবকিছুতেই। এত বড়লোক বাপের একমাত্র মেয়েরা সাধারণত এমন হয় না, এটা বলতেই হবে। রেনু সবার থেকে আলাদা। আপনারা হয়তো ভাবছেন আমি রেনুর প্রেমে পড়েছি। না ভাই, আমি ওই দিকটাতে আর যেতে চাই না, আর কোনো রকম সম্পর্কেও জড়াতে চাই না। আমি বাকি জীবনটা একা একাই কাটাতে চাই, কারণ আমি নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না, আর কোনো রকম অবহেলাও পেতে চাই না। অবহেলা অনেক কষ্টের। তবে রেনুর এই এত কেয়ারিং দেখে আমার একটু ভয়ও করছে। এটা কি শুধু বন্ধুত্ব আর দায়িত্ববোধ থেকে, নাকি অন্য কিছু? রেনুদের বাড়িতে আছি 5 দিন। এই কয়দিনে আমি একেবারে সুস্থ হয়ে গেছি। আমাকে রেনুরা যেন তাদের পরিবারেরই একজন করে নিয়েছে। রেনুর মা আমাকে নিজের ছেলের মতোই দেখেন। তবে রেনুর বাবা একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। রেনুকে নিয়ে আমার যে ভয় ছিল সেটাই সত্যি হলো, কারণ এই কয়দিনে রেনুর ব্যবহার সেটাই নিশ্চিত করেছে। আমার প্রতি রেনুর যে কেয়ারিং, সেটা ভালোবাসাই। কারণ রেনু আমাকে সবসময় শাসন করেছে, এটা করো না, ওটা করো না, ইত্যাদি ইত্যাদি। তারপর খাবার খেতে না চাইলে নিজের হাতে জোর করে খাইয়ে দেয়। আমার পছন্দগুলো সব খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিয়েছে। এখন সে আমার পছন্দের শাড়ি পরে, সে শাড়ি পরা জানতো না, কিন্তু আমার জন্য শিখে নিয়েছে। তারপর আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াচ্ছে। রেনু আগে নাকি কখনো রান্না করে যেত না, কিন্তু এখন সে প্রতিবেলায় রান্না করে যায়। আমার জন্য কফি, চা, কখনো আবার জুস বানিয়ে আনে। আমাকে বলতেই হবে, রেনুর রান্নার হাত অনেক ভালো।
মেয়েটাও অনেক অনেক ভালো, কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না। আমার জন্য রেনু কষ্ট পাক আমি চাই না। তাছাড়া আমি বিবাহিত, আমার অতীত তো অনেক খারাপ। রেনু আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, আমি তার যোগ্য নই। তাই আমি চলে যাব বলে ঠিক করলাম। তাই কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম। এরপর ব্যাগ নিয়ে নিচে আসতেই দেখি রেনু আর তার বাবা মা নিচেই বসার ঘরে বসে আছে। আমি তাদের সামনে যেতেই রেনু দাঁড়িয়ে গেল, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ব্যাগ নিয়ে এখানে কেন? কোথায় যাবে তুমি? দেখো রেনু, অনেকদিন তো হলো, আর কতদিন তোমাদের বাড়িতে এইভাবে থাকবো? আমি তো সারা জীবন তোমাদের এখানে থাকতে পারবো না। আসলে আমি এখানে চাকরি খোঁজার জন্য এসেছিলাম। এতদিন তোমাদের বাড়িতে আছি, আমার কেমন যেন লাগছে। এভাবে বসে বসে সময় কাটানোটা আমার ভালো লাগছে না। তাই এবার গিয়ে একটা চাকরি খুঁজতে হবে। তাই আমি এখান থেকে আজকেই চলে যেতে চাচ্ছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আমার আপনজন না হয়েও আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। সেই জন্য আমি সারা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। রেনু, তোমার মতো বন্ধু সবার ভাগ্যে জুটে না। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এত ভালো একজন বন্ধু আমার জীবন এসেছে। কথাগুলো আমি অন্যদিকে তাকিয়ে একটানা বলে গেলাম। চেয়ে দেখি আমার কথা শুনে তারা সবাই দাঁড়িয়ে পড়েছে। রেনুর চোখে জল চিকচিক করছে। এই বুঝি বৃষ্টি নামবে। তখন আঙ্কেল বললেন, এসব কি বলছো তুমি বাবা? আমরা তো তোমার আপনজনই। আর বিশ্বাস করো, তোমার এখানে থাকতে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, বরং আমাদের আরো ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে। না আঙ্কেল, এমন কেন বলছেন? আসলে কাজ না করে থাকতে আমার কাছে ভালো লাগে না। তাছাড়া আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? যখন মন চাইবে তখন আপনাদের সাথে আড্ডা মারতে চলে আসব। আর আন্টির হাতের খাবার খেতে তো অবশ্যই আসবো। চেয়ে দেখি অলরেডি রেনুর কান্না শুরু হয়ে গেছে। এখানে থাকা আর নিরাপদ নয়। আমি দ্রুত বেরিয়ে আসতে যাব, তখন শুনতে পেলাম রেনুর কান্না মিশ্রিত রাগী কণ্ঠ। তুই যদি আর এক পা আগাস, তাহলে হাত পা ভেঙে আবার হাসপাতালে ফেলে আসবো। এই মেয়ে বলে কি? তবে এই মেয়ের কোনো বিশ্বাস নেই, রাগের মাথায় সবকিছুই করতে পারে। তাই পা সামনে আগানোর সাহস করে উঠতে পারলাম না। আমি ওখানে থেমে যাই। তখনই দ্রুত পায়ে রেনু আমার সামনে এসে দাঁড়ালো। চেয়ে দেখি রেনুর চোখ আর নাক পুরো লাল হয়ে গেছে। রাগ আর কান্নার জন্যই এমন হয়ে গেছে। আমি ভয় মিশ্রিত চোখে ওর দিকে তাকিয়ে আছি। তখন নিশি বলতে লাগলো, খুব কাজ করার ইচ্ছে না তোর? কাজ করার জন্য একেবারে পাগল, তাই না? আমিও দেখবো তুই কত কাজ করতে পারিস। তোকে অফিসে কাজ খুঁজতে হবে না, আমাদের অফিসে তোর মতো এমন কাজের লোকই দরকার। কথাটা বলে রেনুর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমাদের অফিসে ওর একটা কাজের ব্যবস্থা করে দিও। আরে এই কথাটা তো আমার মাথায় আসে নাই। অফিসের একটা সিনিয়র পোস্ট অনেক দিন থেকেই খালি পড়ে আছে, আশিক তাইলে ওই পোস্টেই জয়েন করুক। ব্যাস হয়ে গেল। আমার যাওয়ার সকল রাস্তা এখন বন্ধ। তখনই রেনু আমার হাত থেকে প্রায় ছো মেরে ব্যাগটা নিয়ে সোজা উপরে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তখন আঙ্কেল আমাকে বললেন, তাহলে ইয়াংম্যান, কাল থেকেই কাজ শুরু করে দাও। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। এখন আমি কি করব? আমি তো অন্য একটা কারণে চলে যেতে চেয়েছিলাম, আর রেনুকেও বোঝানো মুশকিল, যে রাগী মেয়ে। এরপর আমি উপরে চলে আসি। আমার রুমে ঢুকেই দেখি রেনু বসে আছে। আমি ঢুকতেই রাগীভাবে আমার দিকে তাকালো আর বলল, তুমি চলে যেতে যাচ্ছিলে কেন? আর শোনো, ফার্দার যেন আর এরকমটা না হয়। কথাটা বলেই আমার কাছে এসে গালে চট করে একটা কিস করে দৌড়। আমি ওখানে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম, আমি কি করব? কি করে রেনুকে বলবো যে ও যেটা ভাবছে সেটা কখনো সম্ভব নয়? আমার অতীতটা ওকে কিভাবে বলবো? আমার অতীত জানার পর রেনুর কি রিয়াকশন হবে? তারপর সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে বের হয়ে আসতেই দেখি রেনু হাজির। রেনুকে দেখে তো বড়সড় একটা ক্রাশ খেলাম। আজ পর্যন্ত রেনুকে এতটা সাজতে দেখিনি। নীল শাড়িতে রেনুকে একেবারে নীল পরীর মতো লাগছে। আমি অপলক রেনুর দিকে তাকিয়ে আছি। রেনুর ডাকে আমার ঘোর কাটলো। রেনু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এমন হা করে থাকলে মুখে শুধু মশা মাছি না, ডাইনোসর ঢুকে যাবে। আমি কিছুটা ইতস্তত ভাবে বললাম, কিসব বলো তুমি? তোমার দিকে হা করে দেখার কি আছে? আমি তো দেখছিলাম তুমি এতটা ময়দা মাখছো কেন? রেনু রেগে
আগুন হয়ে গেছে। কি কি বললে তুমি? আমি ময়দা মাখি? এই প্রথম আমি এতটা সুন্দর করে সাজলাম, কোথায় তুমি আমার একটু প্রশংসা করবে তা না। এ কি সর্বনাশ! এই মেয়ে তো মজাও বোঝে না, এই একটা তুচ্ছ বিষয় নিয়ে কান্না শুরু করছে। আরে কি করছো কি তুমি? আমি তো শুধু মজা করছিলাম, তুমি কাঁদছো কেন? তোমাকে তো খুবই সুন্দর লাগছে, একেবারে নীলপরি। তখনই কান্না শেষে মুচকি একটা হাসি দিয়ে বলল, সত্যি আমাকে এতটা সুন্দর লাগছে? আরে হ্যাঁ, সত্যি তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। সত্যি? হুম। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে এতটা সেজেছো কেন? কোনো বিশেষ কারণ? কারণ আছে, কি কারণ শুনি? পরে বলবো। কিন্তু এখন তুমি এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নাও, আমরা আজকে একটা জায়গায় যাব। কিন্তু কোথায়? বেশি কথা না বলে যাও, পাঞ্জাবিটা পরে আসো। এরপর আমি রেনুর হাত থেকে পোশাকটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকলাম। আমি ওয়াশরুম থেকে জামাটা পরে বাইরে এলাম। রেনু আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এই পাঞ্জাবিটাতে কত কিউট লাগছে তুমি জানো? আমার তো মন চাইছে। কি মনে চাইছে? রেনু একটা মুচকি হাসি দিয়ে বলল। কিছু না, চলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা নিচে নেমে আসি। আন্টি আমাদের দেখে বলে, কোথায় যাচ্ছিস তোরা? মা, তোমাকে না বললাম আজকে আমার ফ্রেন্ড সাদিয়ার বিয়ে? আচ্ছা, আমরা এখন আসছি। সাবধানে যাস। আর বাবা আশিক, তুমি রেনুকে একটু দেখে রেখো। মেয়েটা বড্ড ঝগড়টে, যার তার সাথে ঝগড়া করে বসে। আন্টি চিন্তা করবেন না, আমি ওকে দেখেই রাখবো। এরপর আমি রেনুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তবে আজকে ড্রাইভিং সিটে আমি বসেছি, আর রেনু আমার পাশে। রেনু আমাকে রাস্তা বলে দিচ্ছে। আমরা একটা গিফটের দোকানে এলাম। সেখান থেকে রেনু তার ফ্রেন্ডের জন্য একটা গিফট নিল। তারপর আমরা দোকান থেকে বেরিয়ে আবার রওনা দিলাম রেনুর ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় রেনু আমাকে অনেক ধরনের প্রশ্ন করছিল, আর ওর এত বকবকের উত্তরে আমি শুধু হুম হ্যাঁ করছিলাম। তারপরে দেখি এই মেয়েটা থাকছে না। যাই হোক, এই বাচাল মেয়ের অত্যাচার সহ্য করতে করতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার পর রেনু আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় ফ্রেন্ড হিসেবে। যাক, বাঁচা গেল। আমি তো অন্য কিছুই ভাবছিলাম। তখন রেনুকে নাকি তার কোনে বান্ধবী ভেতরে ডাকছে। আমি তো আর মেয়েদের ওখানে যেতে পারবো না, তাই রেনু আমাকে এখানে রেখে চলে গেল আর বলল, আমি একটু আসছি। একা একা একপাশে দাঁড়িয়ে আছি, কাউকেই তো চিনি না, আর আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলার অভ্যাসও আমার নেই। বলতে পারেন একা একা সময় কাটাতে আমার ভালোই লাগে। তখনই আমার শান্তি বিনষ্ট করতে চলে আসলো একটা ময়দা সুন্দরী। মেয়েটি রেনুরি ফ্রেন্ড, নাম হয়তো শান্তি। কি অশান্তি! মেয়েটা এসে একেবারে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে। তাই আমি একটু পিছিয়ে যাই। তখনই অশান্তি মানে শান্তি বলল, হাই, আমায় চিনতে পারছেন? চিনবো না কেন? একটু আগেই তো কথা হলো। আপনাকে না এই নীল পাঞ্জাবিতে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। শান্তি খুশিতে গদগদ হয়ে বলল। সত্যি? আমি এটা বুঝতে পারি না, মেয়েরা এতটা আদিগিল্লা কেন হয়? তারপর আমি বললাম, হুম। আচ্ছা, একটা প্রশ্ন করব? হ্যাঁ বলুন, কি বলবেন? আচ্ছা, আপনার কোনো জিএফ আছে? না, নাই। ও মা, কি বলছেন আপনি? আপনার মতো এমন একটা কিউট ছেলের জিএফ নাই। সত্যি অবিশ্বাস্য। ও মাই গড, এই মেয়ে তো দেখছি একেবারে পাক্কা ফ্ল্যাট রানী। ছেলেদের কি করে ফ্ল্যাট করতে হয় ভালো করেই জানে। না বাবা, এখান থেকে কেটে পড়াই ভালো। এরপর হয়তো সোজা প্রপোজ করে বসবে। আমি হালকা গলা খাকড়িয়ে বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি। এই মেয়ে তো পুরাই জোক। শান্তি বলল, আর একটু দাঁড়ান না, একটা কথা ছিল। জি বলুন, কি বলবেন? তখনই শান্তি কোথা দেখে যেন একটা গোলাপ এনে আমাকে সোজা প্রপোজ করে বসলো। ঠিক সেই মুহূর্তেই রেনুর আগমন। রেনুর আগে ফুঁসতে ফুঁসতে কাছে এসে এমন একটা ধাক্কা দিল যে শান্তি সামলাতে না পেরে পাশে থাকা ছেলেটার উপর গিয়ে পড়ে। তারপর রেনু শান্তিকে উদ্দেশ্য করে বলে, হারামজাদি, তোর সাহস কি করে হলো আশিককে প্রপোজ করার? তাতে তোর সমস্যা কি? আশিক তোর বিএফ নাকি বিয়ে করা বর যে অন্য কেউ তাকে প্রপোজ করতে পারবে না? আন্টি আমাকে আগে সাবধান করে দিয়েছিল যে রেনু ঝগড়ুটে একটা মেয়ে। এই জন্য রেনু শান্তির পুরো একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিছে। এখন আমি কি করব?
বিয়ে বাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তখন রেনুকে রীতিমতো টানতে টানতে নিয়ে অন্যদিকে নিয়ে গেলাম। রাগে রেনুর নাক মুখ পুরো লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কি করলা? শুধু শুধু শান্তির সাথে এইভাবে ঝগড়া কেন করছিলে? ওই শান্তির সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার? আর উল্টা এই প্রশ্ন করলাম না যে তাতে তোমার কি, কারণ যদি এই প্রশ্নটা করে ফেলি তাহলে আমার কপালে শনি আছে। রাগের মাথায় রেনু আমাকে প্রপোজ কি বিয়ে করে ফেলতে পারে। তাই আর কথা বাড়াতে না গিয়ে রেনুকে বললাম, এসব বাদ দাও, এখন চলো, বিয়ে শুরু হতে যাচ্ছে। তারপর রেনু কিছুটা শান্ত হয়ে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বিয়ের জায়গায় পৌঁছালো। আমি আর কিছু বললাম না। রেনু ওই পুরো অনুষ্ঠানে আমার হাতটা একবারের জন্য ছাড়ে নাই। তারপর সবকিছু সম্পন্ন করে বিয়ে বাড়ি থেকে বের হতে অনেকটা রাত হয়ে গেল। আমরা গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি স্টার্ট দিতে দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন ঘটলো আরেক বিপত্তি। বাড়ির 1 কিলোমিটার কাছাকাছি আসতেই গাড়ি বাবাজি যান ছেড়ে দিলেন। এখন কি করব? বাইরে এত বৃষ্টি, তারপর এত রাতে কোনো গাড়িও পাওয়া যাবে না, আর সারা রাত এখানেও থাকতে পারবো। তখন আমি রেনুর দিকে তাকিয়ে দেখি ও খুবই খুশি। আমি রেনুকে জিজ্ঞাসা করলাম, এই বিপদে তুমি এত খুশি হচ্ছ কেন? রেনু হাসি মুখে জবাব দিল যে তার নাকি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দের। সে নাকি বৃষ্টি নামলেই বৃষ্টিতে ভিজা শুরু করে। কথাটা বলতে দেরি রেনু গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজা শুরু করলো। আমি তো পুরাই রেনুর এই কাণ্ড দেখে। রেনু বাইরে গিয়ে বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে দিয়েছে আর খিলখিল করে হাসছে। সে কি হাসি! কারো হাসিও এত সুন্দর হতে পারে? আমি অবাক দৃষ্টিতে রেনুর দিকে তাকিয়ে আছি। তখন দেখি রেনু থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রেনু ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমিও মাথা নেড়ে জবাব দিলাম, কিছু না। তখন দেখি রেনু আমাকেও ডাকছে। আমি না করে দিলাম। কারণটা তো আপনারা ভালো করেই জানেন, আমার বৃষ্টি সহ্য হয় না। কিন্তু কে শুনে কার কথা? আমাকে কিছু বলতে না দিয়েই রেনু আমাকে টেনে গাড়ি থেকে নামায়। কি আর করা, আমিও রেনুর সাথে যোগ দিলাম। ভালোই লাগছে রেনুর সাথে এভাবে বৃষ্টিতে ভিজতে। তারপর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা হালকা হয়ে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইতে শুরু করে। তখন দেখি রেনু আমার সাথে একেবারে গা ঘেঁষে হাঁটতেছে। আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি লক্ষ্য করলাম ঠান্ডা বাতাসের কারণে রেনু শীতে ঠক ঠক করে কাঁপছে। এখন আমি কি করি? আমার কাছে কোনো কোট নেই যে রেনুর গায়ে চাপিয়ে দেব। আশেপাশে কোনো দোকানও দেখছি না। আর এদিকে শীতের কারণে রেনুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই মায়ারে কেটাই কইছিল এমনি নাইচ্চা নাইচ্চা বৃষ্টিতে ভিজতে। রেনু শীতে এতটাই কাবু হয়ে গেছে যে ঠিক মতো হাঁটতেও পারছে না। আমি কোনো উপায়ান্তর না দেখে রেনুকে কোলে তুলে নিলাম। রেনুর সাথে সাথে আমার গলা জড়িয়ে ধরে একেবারে বুকের সাথে মিশে যেতে চাইলো। এখনো কাঁপছে সে, তাই আমি দ্রুত হাঁটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম। দরজার সামনে এসে আমি রেনুকে নামিয়ে দেই। রেনুর দিকে তাকাতেই দেখি লজ্জায় চোখ নামিয়ে নিছে, আর দেখি মিটি মিটি হাসছে। লজ্জার কারণটা তো বুঝলাম, কিন্তু মেয়েটা হাসছে কেন? তারপর দরজার কলিং বেল টিপতেই আন্টি বেরিয়ে এলো। আন্টি আমাদের দেখে তো পুরো টাসকি খাইয়া গেল, কারণ আমরা পা থেকে মাথা অবধি পুরো কাক ভেজা হয়ে গেছি। আন্টি ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, তোদের এই হাল কি করে? এরপর রেনুই তার মাকে সবকিছু বলে। তারপর দেখি আন্টি আমার দিকে কেমন যেন সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোনো কারণ উদ্ধার করতে না পেরে আন্টিকে জিজ্ঞেস করে ফেললাম যে, কি হয়েছে আন্টি, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন আন্টি আমার বুকের বাম দিকে পাঞ্জাবিতে আঙুল তাক করে বললেন, এখানে কি হয়েছে বাবা? তাকিয়ে দেখি লিপস্টিকের দাগ কাম সারছে। এটা নিশ্চয়ই রেনুর কাজ, আর এজন্যই হাসছিল। আজকালকার মেয়েরা কি ধরনের লিপস্টিক ব্যবহার করে আল্লাহ জানে, এত ভেজার পরও উঠে নাই। আমি তখন রেনুর দিকে তাকাতেই দেখি মিটি মিটি হাসছে আর বলল, মা, আমি উপরে যাই, গিয়ে চেঞ্জ করে নেই। এখন আমি আন্টিকে কি বলি? তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, আন্টি, আসলে বিয়েবাড়িতে একটা মেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, আমি তাকে ধরে ফেলি, তখনই হয়তো। ও আচ্ছা, ঠিক আছে, জলদি ঘরে গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো আবার অসুখ করবে। আমি ছাড়া পেয়ে সোজা উপরে চলে আসি।
আর চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। আশ্চর্য ব্যাপার, আমার কোনো রকম জ্বরই আসলো না। যাই হোক, সকালে ঘুম ভাঙে রেনুর মিষ্টি ডাকে। রেনু বলে, স্যার, আপনি নাকি অফিস যাবেন? এতটা বেলা পর্যন্ত ঘুমালে কি করে হবে? লাফিয়ে উঠে দেখি 9টা বাজতে চললো। তাই উঠেই ওয়াশরুমে চলে যাই। বাইরে এসে দেখি রেনু আমার জন্য উপরেই নাস্তা নিয়ে এলো। আমি তড়িঘড়ি করে নাস্তা শেষ করি। এরপর নিচে এসে দেখি রেনুও সাজুগুজু করে রেডি। আমাকে বলল আমি যেন তাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাই। আপনাদের তো বলাই হয়নি, রেনু এবার অনার্স লাস্ট ইয়ারে পড়ে। তারপর আমরা আন্টির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি। পুরো রাস্তা রেনুর টেপ রেকর্ডার চালু ছিল। আমি ভেবে পাই না এই মেয়ে এত কথা বলে কিভাবে। রেনুকে কলেজে নামিয়ে অফিসে চলে আসি। আঙ্কেল আমাকে আমার কেবিন দেখিয়ে দিলেন, আর একজন বয়স্ক লোক এসে আমার কাজগুলো বুঝিয়ে দিল। আমার খুবই ভালো লাগছে। অনেক দিন পর আবার কাজে ফিরলাম। ফুরফুরে মেজাজেই কাজ চালিয়ে গেলাম। এভাবে কেটে গেল 1 সপ্তাহ সময়। আমি অফিসে চলে এলে রেনু বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করত, আর সব সময় বলতো আমি যেন কোনো মেয়ের আশেপাশে না যাই। একবার তো রেনুর কলেজের এক মেয়ের সাথে কথা বলার সময় রেনু এসে হাজির হয়ে যায়। আর মেয়েকে কি ঝাড়ি দিয়েছিল মাইরি, কি বলবো। সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করে আমাকে রেখে গাড়িতে নিয়ে চলে গিয়েছিল। পরে আবার ন্যাকা কান্না কেঁদে সরিও বলে। অবশ্য রেনুর এই দুষ্টু মিষ্টি শাসনগুলো কেন জানি আমারও ভালো লাগে। একদিন কাজ করছিলাম, তখন আঙ্কেল আমাকে ফোন করে বলল, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসো। ভাবলাম নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। তাই তখনই আমি বেরিয়ে পড়ি। বাড়ির গেটে প্রবেশ করতে দেখি বাড়ি থেকে 3জন মানুষ বেরিয়ে আসছে। একজন মাঝবয়সী মহিলা আর একজন লোক, সাথে আমার বয়সী একটা ছেলে। মাথায় রুমাল চেপে আসে। খেয়াল করে দেখলাম মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি গাড়ি থেকে নামার আগেই তারা গাড়িতে উঠে চলে যায়। আমি বাড়িতে ঢুকতে দেখলাম আঙ্কেল আমার দিকে রাগীভাবে এগিয়ে এলো আর বলল, তুমি আমাদের সাথে এরকমটা কি করে করতে পারলে? আমি আঙ্কেলের এরকম রাগী চেহারা দেখিনি। উনি সবসময়ই আমার সাথে হেসে কথা বলেছেন। আমি তো ভয়ে চুপসে গেলাম। আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, কি কি করেছি আঙ্কেল? কি করেছো মানে? তুমি আর রেনু একে অপরকে ভালোবাসো, এটা আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? তোমরা যদি আমাদেরকে আগে থেকেই বলে দিতে, তাহলে রেনুর জন্য আর পাত্র খুঁজতে হতো না। রেনুর জন্য তোমার থেকে ভালো পাত্র আর হতে পারে না। তাছাড়া তোমরা আগেই বলে দিলে আজকে ওই ছেলেটার মাথাটা ফাটাতো না। মানে একটু আগে যে ছেলেটা গেল ওর কথা বলছেন? কিন্তু ওর মাথা ফাটলো কি করে? আমি ফাটিয়েছি? সব কত। আমাকে বিয়ে করতে এসেছিল, আবার বলে কি না পাত্রীর সাথে আলাদা কথা বলতে চায়। তাই দিছি রুমিনী আচ্ছা মতো ধোলাই। তাহলে আমি তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলি, কি বলো তুমি? দাঁড়ান আঙ্কেল, তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। আসলে আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে রেনু আমাকে ভালোবাসে। কিন্তু আঙ্কেল, আমার পক্ষে রেনুকে বিয়ে করা সম্ভব নয়। কেন, তুমি কি আমায় পছন্দ করো না? আসলে ব্যাপারটা সেটা না। তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে না পছন্দ করার কোনো কারণই নেই। তাহলে আমাকে বিয়ে করতে তোমার প্রবলেমটা কোথায়? সমস্যা আছে, অনেক বড় সমস্যা। আর সেটা হলো আমার অতীত। আমার অতীত জানলে তুমি নিজেই আমাকে বিয়ে করতে চাইবে না, উল্টো আমাকে ঘৃণা করবে। তোমার অতীতে এমন কি আছে যে সেটা জানলে আমরা তোমাকে ঘৃণা করব? চাই না জানতে তোমার এমন অতীত। আমি এমনি ঠিক আছি। না, সেটা হয় না। আমি চাই না বিয়ের পর তুমি কিছু জেনে কষ্ট পাও। তার চেয়ে এখন জেনে নেওয়াটাই ভালো। আমি বলছি, শোনো, আমি প্রথম থেকেই তোমাদের মিথ্যে বলে আসছি। আসলে আমি অনাথ নই, আমার একটা পরিবার আছে। কি, তুমি অনাথ নও? না, আর একটা বড় সত্য আছে। হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু তোমার জানা উচিত রেনু, আমি একজন ধর্ষক। আমি একটা মেয়েকে জোর করে ধর্ষণ করেছিলাম, আর তারপর বিয়ে। কি কি বলছো তুমি এসব পাগলের মতো? তারা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না। এটাই সত্যি। এরপর আমি তাদের সবাইকে আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই খুলে বললাম। আমি কথাগুলো শেষ করে তাদের দিকে তাকালাম। রেনু কিছুই বলছে না। রেনুর চোখ বেয়ে জল পড়ছে। আঙ্কেল আন্টিও একেবারে স্তব্ধ হয়ে হয়ে আছেন। সবাই নিশ্চুপ। তখন আমি বললাম, কি হলো? কিছু তো বলো, নাকি তোমরাও এখন আমাকে আমার পরিবারের লোকজনের মতো ঘৃণা করছো? তখনও কেউ কিছু বলছে না।
আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রেনু, আঙ্কেল, আন্টিও আমাকে এখন ঘৃণা করে? তারা কিছুই বলছে না দেখে আমি ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালাম। আমি দরজার কাছাকাছি আসতেই রেনু আমার হাত টেনে ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? দেখো, তোমার অতীতে যা হয়েছিল সেটা হয়েছে, সেটাকে আর বদলানো যাবে না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এখনো খুব বেশি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তোমাকে কোনো দিন তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। রেনু, বিশ্বাস করো, আমার খুবই খুশি হচ্ছে যে যেখানে আমার নিজের পরিবার আমাকে বোঝেনি, আমাকে ঘৃণা করে, সেখানে তুমি এত কিছুর পরও আমাকে ভালোবাসো। কারণ তুমি খুবই ভালো একটা মেয়ে। কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি যেটা চাচ্ছ সেটা কখনো সম্ভব না। তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। আমি তোমার যোগ্য নই। আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি এখানে থাকলে তোমার খুবই কষ্ট হবে। পারলে আমাকে ক্ষমা করে দিও, আর নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে সুখে থেকো। আমাকে ভুলে যেও। রেনু কাঁদতে কাঁদতে আমার হাতটা মুখের কাছে নিয়ে বলে, কিন্তু আমার যে তোমাকেই পছন্দ। তুমি ছাড়া আমি অন্য কাউকে কখনো ভাবতেই পারবো না। প্লিজ আমার সাথে এমনটা করো না। আমি রেনুর দিকে তাকাতে পারছি না, কারণ তার কান্না মিশ্রিত চেহারা দেখলে আমারও অনেক কষ্ট হয়। তখন আমি টান দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে আসতে যাব, তখন রেনু দৌড়ে এসে আবার আমার পথ আটকালো। সে বলল, প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তোমাকে আমায় বিয়ে করতে হবে না, কথা দিলাম। আমি তোমাকে আর কখনো ভালোবাসার কথাও বলবো না। আমরা শুধু বন্ধু হয়েই থাকবো। প্লিজ আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। রেনুর অবস্থা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি এখান থেকে গেলে রেনুর কষ্টটা আরো অনেক বেশি হবে। আমি ওর সামনে থাকলে সে নতুন করে জীবনটা শুরু করতে পারবে না। তাই আমাকে যেতেই হবে। তাই আমি রেনুকে পাশ কাটিয়ে বেরিয়ে পড়লাম। পিছনে আর ফিরে তাকানোর সাহস হচ্ছে না, কারণ চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। রেনুর সামনে আমি নিজেকে দুর্বল করতে চাই না, তাই আমি দ্রুত পায়ে হাঁটা লাগলাম। আমি শুনতে পাচ্ছি যে রেনু আমাকে ডাকছে আর জোরে জোরে কান্না করছে, কিন্তু আমি আর ফিরবো না ওই বাড়িতে। কিছুক্ষণ পর এখন চারিদিক আঁধার হয়ে আসছে, লোকজনেরা ব্যস্ত নিজের ঘরে ফেরার জন্য। আমি রাস্তার ধার ধরে হাঁটছি, মোবাইলটা বন্ধ করে রেখেছি। রেনু অনেকগুলো ফোন করেছিল, কেটে দিতাম, কিন্তু মেয়েটা কেটে দেওয়ার পরও এক নাগাড়ে ফোন করে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ফোনটা বন্ধ করে দেই। এভাবে রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই সময় পার হয়ে যায়। এখন আমি ভাবছি এই শহর ছেড়েই চলে যাব, কিন্তু যাবোটা কোথায়? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। পেটে অনেক ক্ষুধা, রাতও অনেক হয়ে গেছে, তাই দোকানপাট সব বন্ধ। কয়টা বাজে সেটা দেখার জন্য ফোনটা অন করলাম। ফোনটা অন করেই আমি পুরা হতভম্ব হয়ে গেলাম। এতগুলো ফোন, সবগুলোই রেনুর নাম্বার থেকে এসেছিল, আর শেষের দিকে কয়েকটা আঙ্কেলের নাম্বার থেকে। রেনু ফোন থেকে অনেকগুলো এসএমএসও এসেছে, সবগুলোতে একই কথা, আশিক প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি প্লিজ ফিরে এসো। তুমি যদি এখনই না আসো আমাকে আর কোনো দিনও দেখতে পারবে না। এই মেসেজটা পড়ে আমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। মেয়েটা সত্যি খারাপ কিছু করে বসেনি তো? তখনই আমার মোবাইলে আঙ্কেলের ফোন আসলো। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করে বলতে লাগলাম, আঙ্কেল, রেনু ঠিক আছে তো? ও আবার খারাপ কিছু করে বসেনি তো? ওপাশ থেকে আঙ্কেল বলল, বাবা, তুমি জলদি সদর হাসপাতালে চলে আসো। রেনু সুইসাইড করার চেষ্টা করছিল। আমি ওকে এখন হাসপাতালে নিয়ে এসেছি। তুমি জলদি এখানে চলে এসো। কথাটা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখন হাসপাতালে পৌঁছাই তখনই দেখতে পেলাম আন্টি বসে বসে কান্না করছেন, আর আঙ্কেল তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছেন। আমি ওদের সামনে যেতেই
আন্টি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, এখানে কেন এসেছিস? আমার মেয়েটা মরেছে কিনা সেটা দেখার জন্য? আন্টির কথায় কিছু মনে করিনি, কারণ তিনি একজন মা। মায়ের সামনে যদি সন্তানের কোনো ক্ষতি হয়, সেটা মায়েরা মেনে নিতে পারেন না। আঙ্কেলের কাছে গিয়ে বললাম, রেনু এখন কোথায়? কেমন আছে ও? ডাক্তার, ভেতরে ও চিৎকার করছে। তিনি কথাটা বলতে বলতেই ডাক্তার বেরিয়ে এলেন। বললেন, রোগীর অনেকটা রক্ত বেরিয়ে গেছে, জলদি রক্তের ব্যবস্থা করেন। এখন আমি ও পজিটিভ রক্ত কোথায় পাবো? এই রক্ত তো খুব সহজে পাওয়া যায় না। ডাক্তার, আমি রক্ত দেব। আমার রক্ত ও পজিটিভ। তাহলে জলদি আসুন। একটা নার্স আমাকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি রেনু অজ্ঞান হয়ে আছে। মুখটা অনেক মলিন হয়ে গেছে। আমি রেনুর দিকেই তাকিয়ে আছি। আমি ভাবতে লাগলাম, রেনুর কি দোষ? আমি ওকে কেন এত কষ্ট দিচ্ছি? ও তো শুধু আমাকে ভালোই বেসেছিল। তার বিনিময়ে মেয়েটাকে শুধু আমি কষ্টই দিলাম। রেনুর জন্যই আমি আজকে বেঁচে আছি। ওর জন্যই তো আমি একটা অবহেলা মুক্ত জীবন পেয়েছি। তাহলে আমি কেন ওকে কষ্ট দিচ্ছি? এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দুটো জলে ভরে উঠল। রক্ত নেওয়া শেষ হলে আমি বাইরে চলে আসি। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আমরা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তখন আমি বললাম, আমরা কি এখন রেনুর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, তা পারেন, তবে একজন একজন করে। আমি যাব আমার মেয়ের সাথে দেখা করতে। কিন্তু আঙ্কেল আন্টিকে থামিয়ে দিয়ে বললেন, আশিক, তুমি যাও আগে, এতে রেনুরই ভালো হবে। তো আমি সাথে সাথে কেবিনের ভেতরে ঢুকলাম। ঢুকতেই দেখি রেনু চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি গিয়ে তার পাশেই বসলাম। আমি তার পাশে বসতেই রেনু চোখ খুলে ফেলে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমি বললাম, কি হলো, কথা বলবে না আমার সাথে? দেখো, আমি কিন্তু এখানে শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এসেছি। থাক, কথা বলতে হবে না, শুধু এটাই বলো, শুধু শুধু বোকার মতো মরতে গেলে কেন? অবশ্য তোমার মতো মেয়েরা বোকাই হয়। আরে, যে ছেলেটা তোমার ভালোবাসাকে বুঝতেই পারেনি, তার জন্য মরতে গেছিলে। একবার তোমার বাবা মায়ের কথা ভাবলে না? তুমি তো তাদের একমাত্র মেয়ে। তুমি চলে গেলে তাদের কি হবে? স্বার্থপর মেয়ে একটা। রেনু কিছুই বলছে না, অন্যদিকে ফিরেই কাঁদছে। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যখন কথাই বলবে না, তাহলে ঠিক আছে, আমিও গেলাম। এরপর আমি উঠে দাঁড়াতেই রেনু আমার হাত ধরে বলে, প্লিজ আবার চলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আবার। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। রেনু হাসি মাখা মুখ নিয়ে বলল, তোমার যে কোনো শর্তেই আমি রাজি। বলো, তোমার কি কি শর্ত? আমার শর্ত হলো, তোমাকে আগে তোমার পড়ালেখা শেষ করতে হবে। অবশ্য তুমি তো অনার্স লাস্ট ইয়ারেই পড়ো, আর 4 মাস পরেই তোমার পরীক্ষা। তাই সবকিছু ভুলে লেখাপড়ায় মন দিতে হবে, আর ভালোও করতে হবে। তাছাড়া আমার কিছু সময় প্রয়োজন। তোমাকে বিয়ে করতে হলে আমার আখির থেকে ডিভোর্সটা নিতে হবে। এসব কিছুর জন্য আমার সময় লাগবে। আমি রাজি, কিন্তু আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকতে হবে। তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে। ঠিক আছে, তাই হবে। 2 দিন পর রেনু হাসপাতাল থেকে ছাড়া পায়। সবকিছু আবার আগের মতো হয়ে গেল। রেনু পড়াশোনায় মন দিল, আর আমি আমার অফিসের কাজে। কারণ এখন আমাকে অফিসের সব গুরুত্বপূর্ণ কাজগুলোই সামলাতে হয়। এইভাবেই সময়গুলো কাটতে লাগলো। একদিন আমাদের অফিসের জন্য একটা সিনিয়র পোস্টে লোকের প্রয়োজন পড়ল। তো আমি বিজ্ঞাপন দিয়ে দিলাম। ইন্টারভিউয়ার হিসেবে থাকবো আমি আর 2 জন অফিস কর্মী। এরপর নির্ধারিত দিনে ইন্টারভিউ নিতে শুরু করলাম। একটা পোস্টের জন্য 10 জনের মধ্যে থেকে 1 জনকেই বাছাই করতে হবে। ইন্টারভিউ নেওয়া শুরু হলো। 9 জনের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু কাউকেই উপযুক্ত বলে মনে হয়নি। 10ম নাম্বার প্রার্থী ছিল একজন মেয়ে। আমি আসলে খুবই বিরক্ত হয়ে গেছি। ওই মেয়ের কাগজপত্র কিছুই পড়লাম না। আমি নিচের দিকে তাকিয়ে মাথা ঠান্ডা করার জন্য চেষ্টা করছি। তখন ওই মেয়েটির
প্রবেশ। আমি না তাকিয়েই বসতে বললাম। তখন আমার সহযোগী বলল, আমি যেন আগে প্রশ্ন শুরু করি। তখন আমি মেয়েটির দিকে মুখ তুলে তাকাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সিট থেকে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটিও আমাকে দেখে সমান অবাক। মেয়েটিও আসন ছেড়ে দাঁড়িয়ে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে আমার সহকারী বলে উঠলেন, মিস্টার আশিক, কোনো সমস্যা? আমি মেয়েটির দিকেই তাকিয়ে আছি। মেয়েটির চোখের কোণে জল স্পষ্ট, কিন্তু আমি এখন অনেকটাই শক্ত হয়ে গেছি। তাই আমি সামলে নিয়ে আমার সহকারীর বুকের দিকে তাকিয়ে দেখি ভদ্রলোক হা করে তাকিয়ে আছেন আমার দিকে। তখন উনি আবারও বললেন, কোনো সমস্যা? এবার আমি বুঝতে পারলাম যে আমি দাঁড়িয়ে পড়েছি। একজন ইন্টারভিউয়ারের এমন আচরণে আশ্চর্য হওয়ারই কথা। আমি তখন বসে পড়লাম। এরপর মেয়েটিকে বসতে বললাম। মেয়েটি হয়তো আমার এমন অচেনা আচরণে একটু কষ্টই পেয়েছে। তার গাল বেয়ে এক ফোঁটা জল টপ করে পড়ে গেল। তখন আমি একটু চড়া কণ্ঠেই বললাম, কি হলো, বসছেন না কেন? তখন মেয়েটি ধপ করে বসে পড়ল। আমিও প্রশ্ন করে চললাম। মেয়েটিও একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে। আমার দিকে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে আছে। আমার প্রশ্ন করা শেষ হলে অন্যরা শুরু করলেন। মেয়েটি এবারও সব প্রশ্নের উত্তর দিল। এরপর আমরা মেয়েটিকে বললাম, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমরা 5 মিনিট পর ফলাফল জানিয়ে দেব। তখনও মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু আমি তার দিকে তাকাইনি। মেয়েটি বাইরে চলে যায়। তখন আমার এক সহকারী বলল, এই মেয়েটা আমাদের এই পোস্টের জন্য একেবারে উপযুক্ত। কি বলেন আপনারা? ঠিক আছে, মেয়েটাকে আমার কেবিনে পাঠিয়ে দিন, ওখানে সবকিছু নিয়ে আলোচনা করব। এরপর আমি কেবিনে চলে আসি। মাথাটা একেবারে ঝিম ধরে গেছে। চেয়ারে বসে ভাবতে লাগলাম, আপু আপু এখানে কি করছে? ও কাজ কেন খুঁজছে? আর যদি ওর কাজ করার ইচ্ছাই থাকে, তাহলে আমাদের অফিসেই তো জয়েন করতে পারতো। এখানে এত দূরে অন্য শহরে আসার মানেটা কি? আর ওকে এতটা মনমরা লাগছে কেন? চেহারাটাও কেমন যেন ভেঙে গেছে। তখনই আদিবা আপু আমার কেবিনের সামনে আসে, বলল, আসতে পারি? হ্যাঁ আসুন। আমি চেয়ারে বসে আছি। আপু ভিতরে আসার পর দেখলাম তার চোখ লাল হয়ে আছে, মনে হয় কেঁদেছে। এতক্ষণ আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলছি না দেখে আপুই বলল, ভাইয়া, তুই বেঁচে আছিস? আমার বুকের কোনো একটা জায়গা যেন লাফিয়ে উঠল। অনেকদিন পর আপুর মুখে ভাইয়া ডাকটা শুনলাম। আমি আর নিজেকে সামলাতে পারছি না, কিন্তু এখন আমায় কাঁদলে চলবে না। আমি উঠে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বললাম, আমি মরে গেলেই হয়তো ভালো হতো। তাহলে আমার মতো অমানুষের চেহারাটা আপনাকে আজ দেখতে হতো না। তখন দেখলাম আপু ডুকরে কেঁদে উঠল। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ওর কান্না দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। তারপরে বললাম, আরে আপনি এভাবে কাঁদছেন কেন? তখনই আপু দৌড়ে এসে আমার গলা জড়িয়ে কান্না জুড়ে দিল আর বলতে লাগলো, ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে। এমনি তোর প্রতি আমরা যে অন্যায় করেছিলাম তার ফল 3 মাস ধরে ভোগ করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোকে আমরা বিনা কারণে কষ্ট দিয়েছিলাম। তোকে কথা বলার কোনো সুযোগই দেইনি। তুই জানিস না ভাইয়া, তুই চলে আসার পর আমাদের জীবনে অনেক বড় একটা কাল নেমে এসেছে। তখন তোর কথা খুব মনে পড়েছিল, কিন্তু আমরা জানতাম তুই অ্যাক্সিডেন্টে মারা গেছিস। আমার খুব কষ্ট হতো যখন মনে পড়তো তোর সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম। আপুর কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। কি বলছে এসব আপু? তখন আমি আপুকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলাম আর বললাম, আপু কান্না বন্ধ করো আর আমাকে খুলে বলো কি হয়েছে। এবার ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা খুব শুকনা লাগছে, মনে হচ্ছে সকাল থেকে কিছুই খাইনি। আমি জিজ্ঞেস করলাম, তোর কি ক্ষুধা লেগেছে? সকালে কিছু খেয়েছিস? আপু মাথা নিচু করে ফোপাচ্ছে। বুঝতে পারলাম ও কিছুই খায়নি। আমি তখন আবুল কাকাকে ডেকে বললাম ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসতে। তিনি হলেন অফিসের পিয়ন, বয়স 40+, তাই কাকা বলে ডাকি। কাকা খাবার দিয়ে চলে যায়। আপু এখনো কেঁদেই যাচ্ছে। আমি বললাম, আপু খেয়ে নে, তারপর সবকিছু শুনবো। আমারও তোর সাথে অনেক কথা আছে।
কিন্তু আপু খাচ্ছে না। তখনই আমার মনে পড়ে ছোটবেলা থেকেই আপুর মন খারাপ থাকলে নিজে নিজে কখনো খাবার খেত না, আমাকে জোর করে খাইয়ে দিতে হতো। এরপর আমি ওকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। এবার দেখি আরো জোর দিয়ে কান্না করতে লাগলো। আমি আপুকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম, তখনই কারো কান্নার আওয়াজ পেলাম। কি ব্যাপার, আপুর কান্না তো বন্ধ হয়ে গেছে, তাহলে কাঁদছেটা কে? কান্নার আওয়াজের দিকে লক্ষ্য করে দরজার দিকে তাকাতেই দেখি রেনু দরজায় দাঁড়িয়ে কান্না জুড়ে দিয়েছে। রেনু আবার কখন এলো? আরও কাঁদছেই বা কেন? আমি কিছু বলার বা বোঝার আগেই রেনু ঝড়ের বেগে আমার কাছে এসে কলার ধরে দাঁড় করিয়ে দেয় আর বলতে লাগলো, তোর কথা মতো আমি সারাদিন লেখাপড়া নিয়ে পড়ে থাকি, তোকে আগের মতো জ্বালাতনও করি না। তোর জন্য আমি এত কিছু করছি, আর তুই লুচ্চা বেটা আমাকে ঠকিয়ে অফিসের একটা মেয়ের সাথে প্রেম করতেছস। কি বলছো এসব? মাথা ঠিক আছে? কিন্তু রেনু আমার কোনো কথাই শুনছে না। এরপর বলতে লাগলো, তাও আবার কি প্রেম? আমাকে আজ পর্যন্ত একদানা ভাতও নিজের হাতে খাইয়ে দেওনি, আর এই মেয়েকে। কথা শেষ না করেই আমাকে ছেড়ে দিয়ে আপুর দিকে এগিয়ে গেল। আপুর হাত ধরে টানাটানি শুরু করে দিছে আর বলতে লাগলো, এই হারামজাদি, বেরো এখান থেকে। আর কোনোদিন যেন তোকে আশিকের আশেপাশেও না দেখি, তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। বেরো বলছি। তখন আমি গিয়ে রেনুর থেকে আপুকে ছাড়ালাম। আপু একেবারে হা হয়ে গেছে, বুঝতে চেষ্টা করছে যে এখানে কি হচ্ছে। তখন রেনু বলল, তুই এই মেয়েটাকে আবার ধরেছিস কেন? কতদিন ধরে চলছে তোদের এইসব? রেনু আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না, আবল তাবল কথা বলেই যাচ্ছে। তখন আমি বাধ্য হয়ে ঠাস করে মেরেই দিলাম। এবার গিয়ে চুপ করেছে আর কান্না করতে করতে বলল, তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে? চুপ, একদম চুপ। এখন চুপ করে চেয়ারটাতে বসো আর ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। রেনু চুপ হয়ে গিয়ে ধপাস করে পাশের চেয়ারটাতে বসে পড়লো আর কান্না করতে লাগলো। তখন আমি বললাম, আরে পাগল মেয়ে, কাঁদছো কেন? তুমি জানো এই মেয়েটাকে? আরে এটা আমার যমজ বোন আদিবা। এবার রেনু দাঁড়িয়ে পড়লো আর চোখ দুটি বড় বড় করে বলল, কি? এটা তোমার আপু? এরপর আপুর কাছে গিয়ে বলল, সরি, সরি আপু, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি কিছু মনে করি নাই। সরি, আমাকে ক্ষমা করে দাও। তারপর একটা হাসি দিয়ে বলল, এই দেখো, আমি তোমার জন্য চিংড়ি পোলাও করে এনেছি। এরপর তিনজন একসাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। এরপর আমি আপুকে বললাম, এবার বলো আমি আসার পর কি কি হয়েছিল। আপু বলা শুরু করলো, আমি আর রাখি তোকে বাইরে বাহির করে দিয়ে হাসপাতালে ঢুকলাম, তারপর রাখির কাজটা শেষ করলাম। কি? আকি সত্যি কাজটা করতে পারলো? হ্যাঁ ভাইয়া, আমি আসলে সরি, আমিও আখির সাথে ছিলাম, আমাকে ক্ষমা করে দিস। আমরা হাসপাতালের বাইরে এসে জানতে পারি তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কেউ একজন তোকে হাসপাতালে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম তোকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। তারপর আমি আর রাখি বাড়ি ফিরে বাবাকে সবটা বলি। বাবা খুবই কষ্ট পেয়েছিল কথাটা শুনে, আর আমাদের উপর ভীষণ রেগে যায় বাবা, আমাকে চড় মেরে বসে। তারপর বলল, তোদের কারণে আমার ছেলের আজকে এই অবস্থা হয়েছে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তোদের কাউকে আমি ছেড়ে দেব না। এরপর বাবা তোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তিনি নাকি সকল হাসপাতালে তোকে খুঁজেছে, কিন্তু তোকে পায়নি। তারপর বাবা বাড়িতে এসে রেগে গিয়ে আখিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে বাবা আর মায়ের সাথে কোনো কথা বলতো না, সারাদিন ঘরেই বসে থাকতো, অফিসও যেত না। আমি আর মা বাবার কাছে অনেকবার ক্ষমা চাই, কিন্তু বাবা আমাদের সাথে কোনো কথাই বলতেন না, ঠিকমতো খাবারও খেতেন না, অফিসেও যেতেন না। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা তোকে কতটা অবহেলার কারণে তুই কতটা কষ্ট পেয়েছিলি, কিন্তু তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগই ছিল না। কিছুদিন পর বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হাসপাতালে ভর্তি করি। এরপর একদিন তোর দুলাভাই বাবাকে দিয়ে সাইন করিয়ে নিজের নামে সব কিছু লিখিয়ে নেয়। আমরা ওকে যতটা ভালো মনে করেছিলাম, সে ছিল তার উল্টো। আমাদের সামনে এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। এরপর একদিন ওই বিশ্বাসঘাতকটা বাড়িতে একটা মেয়েকে নিয়ে আসে আর বলে যে ওটা নাকি তার জিএফ।
আমাকে নাকি সে শুধু টাকার জন্য বিয়ে করেছিল। আমাদের উপর সে নানাভাবে অত্যাচার করত, আর বাবার চিকিৎসার টাকাও দিত না। আমার কাছে সে ডিভোর্স চায়, কিন্তু আমি মানা করে দেই। তারপর আমি বুঝতে পারলাম সে আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে। তাই বাবা মাকে নিয়ে আমি পালিয়ে এই শহরে চলে আসি। আর আমার এক বন্ধু সাহায্যে 2-1টা কামরার ফ্ল্যাটে বাবা মাকে নিয়ে উঠি। আমি টিউশনি করে সংসার চালাতে লাগলাম। কিন্তু কিছুদিন আগে বাবার শরীর আবার বেশি খারাপ হয়ে যায়। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই আমি চাকরি খোঁজা শুরু করি। কিন্তু সবকিছুতেই টাকা চাই, নয়তো শরীর। অনেক জায়গায় ঘোরার পর আজকে তোকে পেয়ে গেলাম। কথাগুলো বলে আপু কাঁদতে লাগলো। আমার চোখ দিয়েও বৃষ্টি পড়ছে, রেনুর চোখেও জল। আপু এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে, আর রেনু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর আমি তখন আপুকে বললাম, মা বাবা কোথায় এখন? হাসপাতালে আছে, মাকে বাবার পাশে রেখে এসেছি, যদি কোনো দরকার পড়ে। এরপর আমি দেরি না করে আপু ও রেনুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই। হাসপাতালে পৌঁছে আমরা সোজা বাবার কেবিনে চলে যাই। ঢুকেই দেখি বাবা শুয়ে আছে, আর মা তার পাশে বসে আছে। তখন আপু মাকে ডাক দিয়ে বলল, মা, দেখো তো কে এসেছে। তখন মা আমাদের দিকে তাকিয়ে আমাকে দেখে অবাক হয়ে যায়। মায়ের চোখ দিয়ে জল পড়ছে। আমার কাছে আসতে যেও কেন যেন সংকোচ বোধ করে আসছে না, ওখানে দাঁড়িয়ে থেকেই কাঁদছে। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা কেমন আছো? তখন মা সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, তুই বেঁচে আছিস বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। বাবা, তোকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না রে? তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? মায়েরা কখনো সন্তানের কাছে ক্ষমা চাই নাকি? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। আমি তোমাদের কোনো খবর নেইনি, তাহলে আজ এসব কিছুই হতো না। তখন দেখি বাবা উঠে গেছে। আমাকে দেখে বাবা বলে উঠলেন, আশিক, তুই এসছিস বাবা? তারপর আমি বাবার সাথেও কথা বললাম। তখন বাবা রেনুকে দেখিয়ে বললেন, এই মেয়েটা কে রে? তখন আমি রেনুর সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। বাবা মা রেনুকে ধন্যবাদ দিতে লাগলেন। এরপর আমি ডাক্তারের সাথে কথা বলে বাবার চিকিৎসার ব্যবস্থা করলাম। কিছুদিনের মধ্যেই বাবা সুস্থ হয়ে উঠলেন। এতদিন মা আর আপু আমার সাথে রেনুদের বাড়িতে ছিল, আর বাবার হাসপাতালে ট্রিটমেন্ট চলছিল। যাই হোক, এখন সবকিছু ঠিকঠাক, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। আমাদের সবকিছু আবার ফিরিয়ে আনতে হবে। আমি এই ব্যাপারে বাবাকে বলতেই বাবা বলল, ফিরিয়ে আনার কিছুই নেই। বাবা নাকি অনেক আগেই আমার আর আপুর নামে সবকিছু লিখে দিয়েছিলেন, তাই দুলাভাই কিছুই পেতে পারেন না। এখন শুধু আমাদের ওখানে গিয়ে নিজেদের সবকিছু বুঝে নিতে হবে। ব্যাস। বাবার কথা শুনে আপু বলে উঠল, তাহলে এতদিন কিছু বলনি কেন? ভয়ে ভয়ে কিছু বলিনি, কারণ তখন আশিককে হারিয়েছিলাম। আমি আর তোকে হারাতে চাচ্ছিলাম না। ওই ছেলেটা জানতে পারলে তোকেও কিছু করে ফেলতো। সে আমাকে জোর করে সাইন করিয়েছিল আর হুমকি দিয়েছিল, আমি যদি সাইন না করি তাহলে তোকে আর তোর মাকে মেরে ফেলবে। এরপর আমি আর কোনো সময় নষ্ট না করে রেনু আর আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে মা বাবা আর বোনকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। অবশ্য রেনু আমাদের সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাকে নিয়ে আসিনি, কারণ কিছুদিন পরই তার পরীক্ষা। আমরা আমাদের শহরে পৌঁছেই আগে থানায় যাই। এখানকার কমিশনার নাকি বাবার চেনা একজন। আমরা তার কাছে গিয়ে সবকিছু জানাই। তখন তিনি আমাদের সাথে কিছু পুলিশকে পাঠানোর ব্যবস্থা করেন। আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছাতেই দেখলাম বাড়িটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে বাড়িতে কোনো বিয়ে হচ্ছে। তখন আমরা ভেতরে গিয়ে সে দেখি ওই হারামিটা আবার বিয়ে করতে যাচ্ছে। তখন আমি সামনে গিয়ে চিৎকার করে বললাম, এই বিয়ে বন্ধ করো। দুলাভাই আমাকে দেখে ভূত দেখার মতো লাফিয়ে উঠলেন। তখন বলতে লাগলো, আশিক, তুমি বেঁচে আছো? সুযোগ পেয়ে নিজের আসল রূপটা দেখিয়ে দিলি। আমার অবর্তমানে আমার পরিবারকে তুই শেষ করে দিতে চেয়েছিলি। তোকে তো আমি কলার ধরে বিয়ের আসর হতে উঠালাম। এরপর কয়েক ঘা লাগাতেই বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমিও অন্যদের প্ল্যানের শিকার। আজকে এই বিয়েটাও আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছিল। আমি ওর কথা না শুনে
পুলিশকে বললাম ওকে যেন এখান থেকে নিয়ে যায়। তখন সে দৌড়ে আপুর সামনে চলে যায় আর বলতে লাগলো, আদিবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে যা করেছি সেটা মোহে পড়ে করছি। তোমরা প্লিজ আমার কথাটা একবার শোনো, তারপর যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। অফিসার ওকে নিয়ে যান, নয়তো আমি কিছু করে ফেলবো। সেই মুহূর্তে বাবা বলে উঠলেন, কি বলতে চাচ্ছে সেটা আগে শুনি, তারপর না হয়। আমি আর বাবার উপর কথা বললাম না। তখন দুলাভাই যা বলল তাতে আমরা সবাই খুবই অবাক হয়ে যাই। সে বলতে লাগলো, এসবের পিছনে ওই আদির হাত আছে। আশিক, তুমি যে ওকে লোক দিয়ে পিটিয়েছিলে, এতে ও চিরকালের মতো অচল হয়ে যায়। তখন ওর বোন মানে এই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের অফিসে জয়েন করে। আমার সাথে ও খুব মেলামেশা শুরু করে। জানি না কেন জানি আমি এই মেয়ের ফাঁদে পা দিয়ে ভাই। বিশ্বাস করো, আমি যেন নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি আদিবাকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। আমি আদিবার ওপর অনেকভাবে অত্যাচার করতাম যাতে ও আমাকে ছেড়ে দেয়, কিন্তু আদিবা আমাকে ছাড়তে না করলো। তখন একদিন আমি ওকে রেগে গিয়ে মারতে গেলে দেখি ও অজ্ঞান হয়ে যায়। তাই আমি ডাক্তারকে ডাকি। তখন ডাক্তার বললেন যে আমি বাবা হতে চলেছি। এই কথাটা শুনে আমার খুব আনন্দ হয়েছিল। আমি আবার ভুলটা শুধরানোর জন্য নাতাশার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। কথাটা শুনে আমরা আপুর দিকে তাকালাম। তখন আপু বলল, পরিস্থিতির জন্য নাকি কাউকে জানাইনি। তখন আমি নাতাশার ফ্ল্যাটে যাই আর ওখানে জানতে পারি এটা নাতাশা আর আদির প্ল্যান ছিল, আমাকে ফাঁসানোর আর আমাদের পরিবার থেকে বদলা নেওয়ার। আমি ভেতরে ঢুকতেই নাতাশা ভয় পেয়ে যায়। আমি দেরি না করে নাতাশার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলি। তখন ওরা উল্টো আমাকে কিছুটা ফটো আর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতে লাগলো। আর ওর বলল আমি যদি ওদের কথা না শুনি তাহলে আমাকে পুলিশে দেবে আর আদিবা ও বাচ্চাকে মেরে ফেলবে। তখন আদিবা হয়তো আমাকে ফলো করছিল আর সে লাস্ট কথাটা শুনতে পাই। তখন আমি ওখান থেকে ফিরে এসে কাউকে পাইনি। অনেক খুঁজেছি তোমাদের এতদিন, কিন্তু পাইনি। তখন নাতাশারা সম্পত্তির জন্য আমাকে বিয়ে করার জন্য বাধ্য করে। কথাগুলো বলে দুলাভাই কাঁদতে কাঁদতে বলল, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে প্লিজ আবার আমার আগের পরিবার ফিরিয়ে দাও। আমি একা একা থাকতে পারবো না। দুলাভাইয়ের কথা শুনে সবাই হয়তো কিছুটা নরম হয়ে গেছে, কিন্তু আমি কঠোর গলায় পুলিশকে বললাম নাতাশা আর দুলাভাইকে যেন এখান থেকে নিয়ে যায়। তারপর পুলিশ ওদেরকে নিয়ে চলে যায়। এতক্ষণ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল সবাইকে ঠেলে ঠুলে বিদায় করলাম। মানুষের জন্মগত স্বভাব, কোনো একটা বিষয় পেলেই বাজে কথা না বলে এরা থাকতে পারে না। সবকটা লোককে বিদায় করার পর এখন আমরা ড্রয়িং রুমে বসে আছি, সবার মুখ ভার। তখনই আপু কেঁদে উঠল আর আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, তুই ওকে ক্ষমা করে দে, ওকে ফিরিয়ে আন প্লিজ। আমি আপুর কথা শুনে অবাক হয়ে বললাম, এসব কি বলছিস তুই? এত কিছুর পরেও বলছিস তাকে ছাড়িয়ে আনতে? তখন আপু বলল, ভাইয়া দেখ, ও তো আমার বাচ্চার বাবা, তাছাড়া ও তোর ভুলের জন্য ক্ষমা চেয়েছে। দেখ আশিক, অন্তত বাচ্চাটার কথা ভেবে জামাইকে ক্ষমা করে দে। এবার জানি না কেন জানি আমার রাগ উঠে গেল। আমি রেগে গিয়ে বললাম, আমার বেলা এই কথাগুলো মনে ছিল না? আমি তোমাদের কাছে কতবার ক্ষমা চেয়েছিলাম, তোমরা আমার কোনো কথাই শুনতে চাওনি। উল্টো তোমরা তো আমার বাচ্চাটাকে মেরে ফেললে। আমার কথা শুনে দুজনেই চুপ মেরে গেল আর মাথা নিচু করে বসে রইল। আর আপু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন বাবা বলে উঠল, দেখ আশিক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন আর ঝামেলা বাড়াস না। আমার এসব ভালো লাগছে না। তুই জামাইকে ফিরিয়ে আন। বাবার কথাটা শুনে কেন জানি আমার খুব কষ্ট হলো। কেউই আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছে না। এখানে বসে বসে আপুর কান্না শুনতে ভালো লাগছিল না, তাই কাউকে কিছু না বলেই আমি বাইরে বেরিয়ে আসি। অনেকদিন পর আবার আমাদের বন্ধুদের ক্লাবটাতে এলাম। সবাই আমাকে দেখে অবাক প্লাস খুশি হলো। সবার সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। তারপর সবাই বাড়ি চলে যায়। এখন শুধু আমি আর নিলয়ই আছি। নিলয় নতুন বিয়ে করেছে, তাই বেশিক্ষণ থাকতে পারলো না বউয়ের প্যারায়। আমি নিজেই ওকে চলে যেতে বললাম। এখন আমি একা একা রাস্তায় হাঁটছি, বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। মোবাইলটাও বাড়িতেই ফেলে এসেছি, তাই রাস্তার ধারে একটা বেঞ্চিতে বসে পড়ি। কিছুক্ষণ বসে থাকার পর পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, সার্ভিস লাগবে? আমি মেয়েটার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। পরক্ষণে বুঝতে পারলাম মেয়েটা আমাকে কিসের কথা বলছে। আমি পিছনে না ফিরেই হাত নাড়িয়ে না করে দিলাম।
তখন মেয়েটি যে কথা বলল জানি না, আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করত, কিন্তু আমার খুব রাগ উঠে যায়। মেয়েটা বলল, স্যার, এই কাজে আজকেই আমার প্রথম দিন, আর আপনিই প্রথম। আপনি যা বলবেন আমি তাই করব। মেয়েটার কথা শুনে মনে হলো আমার মনে লোভ সৃষ্টি করার চেষ্টা করছে। তখন আমি সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে মেয়েটির দিকে রাগী লুক নিয়ে তাকালাম আর বলতে লাগলাম, আপনার সমস্যাটা কি? আপনাকে না করার পরও আপনি। মেয়েটি আমাকে দেখে কেমন যেন হকচকিয়ে পিছিয়ে গেল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটির চেহারা একটা নিকাব দিয়ে ঢাকা, তাই চেহারা দেখা যাচ্ছে না। আবছা আলোয় যা দেখলাম সেটা হলো মেয়েটার চোখে জল চিকচিক করছে। মেয়েটি আর কিছু না বলেই পিছন ফিরে হাঁটা লাগালো, মনে হলো পালিয়ে যাচ্ছে এখান থেকে। আমি মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবার বেঞ্চিটাতে বসে পড়লাম। তখনই আমার মনে একটা প্রশ্ন এলো, একটা মেয়ে সত্যি কতটা অসহায় হলে, কতটা বিপদে পড়লে নিজের সবচেয়ে বড় সম্পদ টাকার বিনিময়ে বিক্রি করতে চায়? প্রশ্নটা মাথায় আসার পরই মেয়েটার জন্য কেমন যেন একটা মায়া লাগলো। তখনই আমি মেয়েটি যেই পথ দিয়ে গেল সেই পথে দ্রুত পায়ে হাঁটা লাগালাম। উদ্দেশ্য মেয়েটাকে সাহায্য করব, তার জীবন নষ্ট হওয়া থেকে আটকাবো। কিছুক্ষণ হাঁটার পরই দেখতে পেলাম মেয়েটার সামনে আর একটা বেঞ্চিতে বসে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম মেয়েটা কাঁদছে। আমি মেয়েটাকে বললাম, আমি আসলে সরি, আমি এটা বুঝতে পারিনি যে একটা মেয়ে কতটা অসহায় হলে এমন একটা কাজের সিদ্ধান্ত নিতে পারে। তখনই মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকালো, মনে হয় ভয় পেয়ে গেছে আমার এখানে আসাতে। ঠিক সেই মুহূর্তে আমাদের পাশ দিয়ে দ্রুত বেগে একটা ট্রাক চলে গেল, আর হঠাৎ ট্রাকের বাতাসের ঝাপটায় মেয়েটার মুখ থেকে পর্দাটা কিছুক্ষণের জন্য সরে যায়। তখন মেয়েটার মুখ দেখে আমার মুখ দিয়ে অনেক কষ্টে দুটো শব্দ বের হলো, আর সেটা হলো "আ- আ- আকি।" আকি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে দৌড়ে রাস্তার অপর পাশের গলিটাতে ঢুকে পড়ে। আমি যেন নড়তে পারছি না, এত বড় একটা শকে আমার পা কিছুতেই সামনে এগুচ্ছে না। তারপরও আমি দৌড়ে আখির পেছনে গেলাম, কিন্তু রাতের আধারের কারণে আখিকে আর দেখতে পাইনি। ওইখানে আশেপাশে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না।